তোমরা অনেকে ভুল করো, তোমরা লিখো প্রবাহিত। আমরা কিন্তু বলছি প্রবাহিত নয়, আমি বলছি তুমি এইটা লেখো পরিবাহিত। এইটা ঠিক আছে। তাপ প্রবাহ হয় না কেন, কিন্তু তাপ প্রবাহিত যেটা বলা হয় না, সেটা হচ্ছে পরিচলন স্রোতের মতো বোঝায়। কিন্তু তোমরা যদি এইরকম লিখে যাও যে দুটো ধাতব পাতকে জুড়ে দিলে তাকে দ্বিধাতব পাত বলা হয়, একদম পুরো গোল্লা দিয়ে দেবে। ইলেকট্রিক আয়রন যেগুলো বা ইলেকট্রিক ইস্ত্রি যেগুলো, সেগুলোতে কি করা হয়, সেগুলো অ্যাকচুয়ালি এরকমভাবে গরম হয়, নির্দিষ্ট একটা তাপমাত্রা হয়ে গেল, তারপরে দেখবে একটা খট করে হালকা একটা শব্দ হয়, আর এই লাইটটা যদি জ্বলে সেটা নিভে যায়। আমাদেরও কিন্তু তোমরা ভাবে বাবা স্যারের আবার কি কনফিডেন্স, স্যার তো স্যার পড়াচ্ছেন। না বাবা, লাগে। কারণ এখানে ওই যে স্যার আগের দিন বললেন, এখানে তো রেকর্ডেড ক্লাস, আমি একটা ক্যামেরার দিকে তাকিয়ে পড়াচ্ছি, আর স্ক্রিনের ওপাশে আছো তোমরা। আমি কিন্তু তোমাদেরকে দেখতে পাচ্ছি না। আর অবশ্যই ভালো তো লাগে না, স্টুডেন্ট যখন বলে যে ভালো লাগছে স্যার, তখন তো সেটা টিচার হিসেবে ভালো লাগে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বং মিস্ট্রি। আমি তোমাদের বিদেশ স্যার। এনকেডি স্যার গতদিন পর্ষদের লাইভ করার সময় আমাকে তোমাদের কাছে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছিলেন। আর তোমরা নিশ্চয়ই যারা সেদিন দেখেছিলে লাইভটা অলরেডি জানো যে আমি তোমাদেরকে মেনলি ফিজিক্সের পার্টটা করাবো, ফিজিক্যাল সায়েন্সের ফিজিক্সের পার্টটা। আর স্যার যেভাবে কেমিস্ট্রি পার্টটা করাচ্ছেন উনি এইভাবেই করাবেন। তো স্যারের সাথে আমার কথা হচ্ছিল, স্যার তো অলরেডি এবিটি এর বড় কোশ্চেনগুলো নিয়ে চলে আসছেন একটু একটু করে, অনেকগুলি আলোচনা হয়ে গেছে। কিন্তু যেগুলো একদম কংক্রিট ফিজিক্স, যেগুলো মানে তাপ, আলো, চলতড়িৎ, এই জিনিসগুলো স্যার একটু স্কিপ করে গেছিলেন, যাতে আমি এখানে পরে এসে করাবো। তো আজকে তাই আমি চলে এসেছি প্রথম দুটো সেট থেকে, মানে পেজ নাম্বার 25 আর পেজ নাম্বার 60। এই দুটো পেজ থেকে, এই দুটো সেট থেকে যাবতীয় যা প্রশ্ন আছে এই তিনটে চ্যাপ্টারের উপরে, আমি সেগুলো একসাথে কালেক্ট করে নিয়েছি। আর তোমাদের জন্য বলে রাখি, আমি কিন্তু কোনো রিপিট কোশ্চেন করিনি, যাতে তোমাদের মনে না হয় যে দূর বাবা স্যার একই জিনিস করাচ্ছে, বোরিং লাগছে, একই জিনিস করবো কেন। সেই জন্য আমি কিন্তু যেগুলো রিপিট হচ্ছে সেই কোশ্চেনগুলো বাদ দিয়ে শুধুমাত্র নতুন নতুন কোশ্চেন যেগুলো আছে এই দুটো সেটে, আমি শুধুমাত্র সেগুলো নিয়ে আজকে সাজিয়ে নিয়েছি। কেমন? আজকের সেশনটা আশা করি ভালো লাগবে। আমি তোমাদের নতুন স্যার, বিদেশ স্যার। ওকে, তাহলে চলো দেখো আমি এখানে কি করেছি। প্রথমে অধ্যায় 4 থেকে তাপের ঘটনাসমূহ বলে যে তোমাদের যে চ্যাপ্টারটা আছে, ওইখান থেকে ফার্স্ট সেট 1 অ্যান্ড 2 তে যা যা কোশ্চেন আছে আমি সেটা এক জায়গায় করে নিয়েছি। তাহলে প্রথমে আমরা তাপ রিলেটেড যে কোশ্চেনগুলো আছে এই দুটো সেটের, সেগুলো আমরা আলোচনা করব। কেমন? তাহলে চলো শুরু করে ফেলি আমাদের কাজ। তাপীয় রোধ জিনিসটা কি, রোধ কাকে বলি আমরা? রোধ হচ্ছে, এখানে রাশিমালাটা প্রতিষ্ঠা করতে বলেছে, তাহলে কিন্তু জিনিসটা বুঝতে হবে রোধ কাকে বলি। বলো তো, রোধ কোন জিনিসটা? একটা ধাতব পরিবাহীর মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয়, তখন এই তড়িৎ প্রবাহকে যে বাধা দেওয়ার যে বৈশিষ্ট্য, সেইটাকে আমরা রোধ বলতাম। কিন্তু সেটা কি ছিল? সেটা ছিল তড়িতের ক্ষেত্রে। এখানে খেয়াল করে দেখো, এখানে কি বলেছে, এখানে বলে দিয়েছে তাপীয় রোধ, তাই না? তাহলে তাপীয় রোধ মানে এখানে কিন্তু জিনিসটা তাপ রিলেটেড হবে। তাহলে তাপ রিলেটেড যে ব্যাপারটা কি, তাপ আবার কি কিভাবে পরিবাহিত হয়? পরিবহন পদ্ধতি আছে, পরিচলন আছে, আর আছে আমাদের বিকিরণ। এখানে তাপ যখন পরিবাহিত হচ্ছে কোনো একটা ধাতব পরিবাহীর মধ্যে দিয়ে বা ধাতব পদার্থের মধ্যে দিয়ে, তখন পরিবহন হচ্ছে, তাই কিন্তু এখানে প্রবাহিত বলবো না। তোমরা অনেকে ভুল করো, তোমরা লিখো প্রবাহিত। আমরা কিন্তু বলছি প্রবাহিত নয়, আমি বলছি তুমি এইটা লেখো পরিবাহিত। এইটা ঠিক আছে। তাপ প্রবাহ হয় না কেন, কিন্তু তাপ প্রবাহিত যেটা বলা হয় না, সেটা হচ্ছে পরিচলন স্রোতের মতো বোঝায়। তাই এই জিনিসটা না লেখাটাই ভালো। ওকে, তাহলে তাপ পরিবাহিত হয় সেইটাই তোমরা লেখো, আমি এটাই বলবো। এবার যাকে, তো সেটা এবার তারপরে চলো আমরা তাহলে দেখে নিই তাপীয় রোধ তাহলে কাকে বলে। তাপীয় রোধ হচ্ছে তাপ পরিবহনের সময় যে বৈশিষ্ট্যের জন্য কোনো ধাতব পরিবাহী বা ধাতব বস্তু ওই তাপের পরিবহনটিকে বাধা দান করে, তাকে তাপীয় রোধ বলে, এটা বলা যায়। এবং এটা লিখে দিবে, এটা আমি এখানে লিখলাম না, এটা তোমাদের বইতেই আছে। আর এছাড়াও যেটা হয়, আর একটা পরিমাণগত সংজ্ঞা, মানে আমি ওই একক দৈর্ঘ্য, একক এরকম করে একটা বলি না, যে একটা ধাতব পরিবাহীর মধ্যে দিয়ে একক দৈর্ঘ্যের জন্য একক প্রস্থচ্ছেদের মধ্যে যে কারেন্ট ফ্লো হয় তাকে ইত্যাদি ইত্যাদি বলে, এরকম যেটা বলি। মানে সেখানে আমি কি স্পেসিফাই করে দিচ্ছি, সেখানে আমি বলে দিচ্ছি কোন ভ্যালুর জন্য কোনটা হবে, তাই সেইটাকে পরিমাণগত সংজ্ঞা বলে। সেটা আমরা একটু পরে বলবো। তার আগে এখানে রাশিমালাটা প্রতিষ্ঠা করতে হবে। এখন তাপীয় রোধের রাশিমালা প্রতিষ্ঠা করতে গেলে কি করতে হবে? তাপীয় রোধের রাশিমালা এখানে দেখো 2 নাম্বার দিয়েছে। রাশিমালা প্রতিষ্ঠা কিন্তু অনেক রকম ভাবে করা যায়। আমরা সেই পুরো একটা আয়তকার ব্লক একটা ব্লক হলে ভালো হতো। আয়তকার একটা ব্লকের তারপরে দুদিকে এত তাপমাত্রা হলে, তার বেদ এত হলে,
বা তার দৈর্ঘ্য এত হলে সেগুলো কি হয় সেটা আমরা করতে পারি, কিন্তু এখানে যেহেতু 2 নাম্বার দিয়েছে আমরা কিন্তু এতটা করব না। আমাদেরকে এখানে মনে রাখতে হবে তাপ কি বলে তাপ পরিবহনের যে হার যেটা সেইটার ফর্মুলাটা। তো তাপ পরিবহনের হারটা কি? তাপ পরিবহনের হার হচ্ছে Q/T সমান কি? Q/T সমান K ইন্টু A θ1 মাইনাস θ2 বাই ডি। এবার তোমরা যে এটা লিখে দিলে এটা তো ফট করে এরকম লিখলে হবে না, তোমাকে কিন্তু বলতে হবে কোনটা কি। কোনটা কি? এখানে আমি যদি এরকম একটা একটা ঘনক নেই, তাই না? আমি যদি এইখানে একটা এরকম ঘনক নেই, তাহলে কি হবে? ঘনকের এই যে ক্ষেত্রফলটা এইভাবে তাপটা যাচ্ছে, তাহলে ঘনকের এই যে ফেসটা, এই যে তলটা, এইটার ক্ষেত্রফল হচ্ছে এ, এর দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের ডি। এ প্রান্তে মানে সামনের দিকে আছে θ1 তাপমাত্রা বা উষ্ণতা, আর পেছন দিকে আছে θ2 তাপ। এবার এর মধ্যে দিয়ে যে তাপটা প্রবাহিত হবে সেটা তাহলে কি হবে? সেটা হয় তোমার যত টাইম ধরে যাবে তত বেশি তাপ হবে। তারপরে তোমার হচ্ছে এটা হচ্ছে এই θ1 মাইনাস θ2, এই যে পার্থক্যটা যত বেশি হবে সেটা তত বেশি করে হবে, মানে সমানুপাতিক সম্পর্কে আছে। তারপরে এই ক্ষেত্রফলটা যত বড় হবে আমাদের তাপ পরিবহনটা তত বড় হবে, এটাও সমানুপাতিক সম্পর্কে আছে। আর যে এই দৈর্ঘ্যটা যত বেশি হবে তত কিন্তু পরিবহনের হারটা কমে যাবে বা তাপ পরিবহনটা কমে যাবে। তাই কিন্তু এটাকে আমরা ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে, তাই না? এই যে চারটে জিনিসকে আমরা যদি একসাথে করে দিই তাহলে দেখো এখানে কি হচ্ছে, তোমার কিউ সমান এখান থেকে পেতাম কি? কিউ সমান আচ্ছা আমি এখানেই লিখে দিচ্ছি, কিউ সমান কি পেতাম? কিউ সমান কি লিখছি? কিউ সমান হচ্ছে এটা, এটা সমান হবে, হ্যাঁ এখানে আমি সমান করে ফেলেছি, এখানে সমানুপাতিক হবে। কিউ সমানুপাতিক কি হবে? টি এর সাথে সমানুপাতিক। তারপরে θ1 মাইনাস θ2 এটার সাথে সমানুপাতিক, আর এরিয়ার সাথে সমানুপাতিক, আর ডি এর সাথে ব্যস্তানুপাতিক। এগুলোকে যখন আমি সমান করে দেব, মানে একটা ইকুয়েশন হিসেবে করে দেব, তাহলে আমাকে একটা ধ্রুবক গুণ করতে হবে। তাহলে ধ্রুবক গুণ করলে যেটা দাঁড়াচ্ছে ফাইনালি তো এইটাই দাঁড়াচ্ছে, θ1 মাইনাস θ2 বাই ডি। এবার এই টিটাকে আমি যদি এপাশে নিয়ে চলে আসি, টিটা তো ভাগ করে দিলাম, তাহলে দেখো এটা চলে আসছে। তাহলে এইটাই হচ্ছে তাপ পরিবহনের হার, ঠিক আছে? এবার এইটাকে যদি তুমি একটু সাজিয়ে লেখো তাহলে দেখো এইটা চলে আসছে যে θ1 মাইনাস θ2 উপরে থাকলো, বাকি তোমার এই যে কে এটা আছে এটাকে নিচে নামিয়ে আনবো, তাহলে কি হয়ে যাবে? ডি বাই কে এ, এইটা হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমার ফাইনালি কি হলো? ফাইনালি এইটা হলো যে Q/T সমান θ1 মাইনাস θ2 বাই ডি বাই কে এ, এইটা হলো। এখন হচ্ছে এটা কি? তাপ পরিবহনের হার বলছি, মানে তাপ একটা পরিবহন হচ্ছে, সেটা কত মানে একক সময় কতটা হচ্ছে তাকে তাপ পরিবহনের হার বলছি। এবার তুমি খেয়াল করে দেখো এইটা কারোর সাথে কি পরিচিত পরিচিত মনে হচ্ছে? মনে হচ্ছে কি? মনে যদি না হয় তাহলে দেখো এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা জানি এরকম একটা জিনিস হয়, সেটা কি? সেটা হচ্ছে তড়িতের ক্ষেত্রে। তড়িতের ক্ষেত্রে কি জানি? ভি সমান হয় আই আর, তাই না? তাহলে আইটাকে কি বলি আমরা? আই সমান বলতে পারি ভি বাই আর। এবার এই আইটা কি বলতো? আই হচ্ছে আধান পরিবহনের হার, তার মানে এটাকে এরকম লিখতে পারি, আধান কিউটা যদি মোট আধান হয়, টিটা যদি সময় হয়, তাহলে এটা লেখা যায়। আর ভি মানে কি? বিভব প্রভেদ। তাহলে পরিবাহী দু প্রান্তে যদি ভি1 ভি2 থাকে তাহলে সেই বিভব প্রভেদটাকে আমরা ভি1 বাই ভি2 লিখতে পারি, আর এটা লিখে দিলাম আর। এবার এই যে জিনিসটা, এই যে ফর্মুলাটা আর এই যে ফর্মুলাটা, এই দুটোর মধ্যে কোনো মিল পাচ্ছ? দেখো দেখি, এই দুটোর মধ্যে কোনো মিল পাচ্ছ? Q/T, এখানেও Q/T, সেখানে θ1 মাইনাস θ2, এখানে ভি1 মাইনাস ভি2, এখানে হচ্ছে আর যেটা রোধ, আর এখানে পুরো রাশিটা আছে ডি বাই কে। সেই কারণে আমরা বলছি যে এই যে ডি বাই কে এ রাশিটা, এই ডি বাই কে এ রাশিটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট টু কি? রোধ। ঠিক আছে, এটা কিন্তু সমান নয়, এটা ইকুইভ্যালেন্ট, সমতুল্য। তাই কিন্তু আমরা এই ডি বাই কে এ রাশিটাকেই বলে দিচ্ছি এটাই হচ্ছে আমাদের রোধ, থার্মাল মানে থার্মাল রেজিস্ট্যান্স, বা এইটাকে আমরা কি বলি? তাপীয় রোধ, তাই না? এইটাকে আমরা বলছি কি? তাপীয় রোধ। এটাকে আমি বলছি তাপীয় রোধ। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে রাশিমালা প্রতিষ্ঠা করা যেটা সেটা হয়ে গেল। তাহলে আমাকে প্রথমে লিখতে হবে, আমরা জানি তাপ পরিবহনের হার সমান হয় Q/T সমান এইটা। ওইটা তোমাদের না দেখালেও চলবে যেহেতু 2 নাম্বার দিয়েছে, যদি 3 নাম্বার দিত আমি বলতাম হ্যাঁ একবার দেখিয়ে দাও, কিন্তু যেহেতু 2 নাম্বার দিয়েছে তার মধ্যে অলরেডি একটা কোশ্চেন আছে, মানে বেসিক্যালি এটা 1 নাম্বার। 1 নাম্বারের প্রশ্নের জন্য এত খাটতে হবে না, তোমরা সরাসরি লিখবে আমরা জানি তাপ পরিবহনের হার সমান এই রাশিটা, এটাকে একটু সাজিয়ে নেবে,
এটাকে একটু সাজিয়ে নিলে দেখা যাবে এরকম চলে আসছে। আর তোমার হচ্ছে ওহমের সূত্র থেকে ভি সমান আই আর থেকে আমরা পাই এইটা। তাহলে দেখবে এই আর আর ডি বাই কে এটা সমতুল্য হয়ে যাচ্ছে। যেহেতু আরটাকে রোধ বলা হয়, তাই ডি বাই কে এর রাশিটাকেও কিন্তু কি বলা হয়, তাপীয় রোধ বলা হয়। ক্লিয়ার হয়েছে? আশা করি সকলে বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরে থাকো তাহলে তোমরা কমেন্টে জানাও, আমি আবার একবার বলে দেবো বা আবার অন্য কোনো ভিডিওতে একবার বলে দেবো। ঠিক আছে? এবার তোমাদেরকে একটা নতুন জিনিস বলবো। নতুন জিনিসটা কি? সেটা কিছুই না, সেটা হচ্ছে এই যে বলেছিলাম তাপীয় রোধের পরিমাণগত সংজ্ঞা। আচ্ছা, এই জিনিসটা তো তাপীয় রোধ, তাই না? এই জিনিসটা তো তাপীয় রোধ। তাহলে এই ডি বাই, আমি এখানটা একটু লাল রংটা কি এখানে ফুটবে ভালো? আচ্ছা, আমি একটু অন্য রঙে দেখছি। এই যে এই ডি বাই কে এটাকে এখান থেকে আমি এরকম লিখতে পারি, দেখো তো, ডি বাই কে এ, এটাকে যদি নিয়ে চলে আসি তাহলে কি হবে? টিটা উপরে গুণ হয়ে যাবে, কেন? আমরা জানি কোনাকুনি গুণ হয়, তাহলে টিটা উপরে গুণ হয়ে যাবে, কিউটা নিচে চলে আসবে, তাহলে কি হবে? টি ইন্টু থিটা ওয়ান মাইনাস থিটা টু বাই কিউ। দেখো তো, এবার এই যে জিনিসটা দেখো, এইটা কিন্তু তোমাদেরকে এই যে এই জিনিসটা দেখো, এইখান থেকে কি দেখো, ডি বাই কে এটাই হচ্ছে আমাদের তাপীয় রোধ, আর এই হচ্ছে আমাদের এদিকে রাশি। টিটা কি? সময়। থিটা ওয়ান থিটা টুটা কি? একটা এই যে আয়তকার ব্লকটা যেটা ছিল তার এপাশের তল আর এপাশের তলের মধ্যে উষ্ণতার পার্থক্য। তাহলে আমি কি এইভাবে বলতে পারি, যদি কোনো ধাতব পরিবাহীর দুই প্রান্তে, এখানে আমরা ঘনক নিয়েছিলাম বলে দুটো তল বলছিলাম, তাহলে কোনো পরিবাহী বলে দিলে বা কোনো ধাতব পদার্থ বলে দিলে তাহলে কি হবে, তখন দুটো প্রান্ত হয়ে যাবে। তাহলে যদি কোনো ধাতব পরিবাহী দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য একক হয় এবং একক সময় হয়, একক মানে এই জিনিসটা কত হয়ে যাবে, এই জিনিসটা হয়ে যাবে 1 আর এটাও হয়ে যাবে 1, তাহলে এটা যদি 1 হয়ে যায়, এটা যদি 1 হয়ে যায়, তাহলে ডি বাই কে সমান হয়ে গেল কি 1 বাই কিউ। তখন তাহলে কি কিউটা কি, তাপ পরিবহন হচ্ছে। তাহলে 1 বাই কিউটাকে কি বলতে পারি, কিউ এর অনন্যক, মানে পরিবাহিত তাপের অনন্যক। বোঝা গেছে তো এই জিনিসগুলো? এবার তাহলে সাজিয়ে এরকম বলতে পারো, তোমরা ভিডিওগুলো দেখো, আমি বলে দিচ্ছি একবার, যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটা পজ করে আবার একটু ব্যাক করে এসো, তোমরা আবার শোনো, পারলে পজ করে করে কিন্তু তোমরা খাতায় লিখে নাও, এটা পরিমাণগত সংজ্ঞা হিসেবে কিন্তু এটাও বলা যায়। সেটা হচ্ছে যে কোনো ধাতব পরিবাহীর দুই প্রান্তের একক উষ্ণতার পার্থক্যের জন্য, এই উষ্ণতার পার্থক্যটা একক করে দিলাম, তাহলে কোনো ধাতব পরিবাহী দুই প্রান্তের একক উষ্ণতার পার্থক্যের জন্য একক সময়ে যে তাপ পরিবাহিত হয় সেই তাপের অনন্যকটাকে বলা হচ্ছে কি আমাদের এই তাপীয় রোধ। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? আশা করি সকলের ক্লিয়ার হয়েছে। তো তোমরা যদি কেউ বুঝতে না পেরে থাকো, আমি আবারও বলছি, ভিডিওটা পজ করে ফিরে গিয়ে জিনিসটা খাতায় লিখে নিও বা একটু আরেকবার শুনে নিও, কেমন? ওকে, নেক্সট চলো, এর পরের কোশ্চেন কি আছে? এর পরের কোশ্চেন বলেছে যে দ্বিধাতব পাত কি। আচ্ছা, আর এর একটি ব্যবহার উল্লেখ করতে বলেছে এবং তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি লিখতে বলেছে। খুব ভালো। দ্বিধাতব পাত কি? দ্বিধাতব পাত মানে বোঝাই যাচ্ছে যে দুটো ধাতব পাত থাকবে। দ্বি ফাল দুই, আর ধাতব তো আমরা জানি ধাতু জিনিসকে ধাতব কিছু বলা হয়। কিন্তু তোমরা যদি এইরকম লিখে যাও যে দুটো ধাতুর পাতকে, ধাতব পাতকে জুড়ে দিলে তাকে দ্বিধাতব পাত বলা হয়, একদম পুরো গোল্লা দিয়ে দেবে। বুঝতে পারলে কেন? কারণ এখানে বেশ কিছু জিনিস আছে। এই যে দুটো ধাতু বলছে, দুটো ধাতুই কি লোহা বা দুটো ধাতুই কি পেতল, দুটো একই হলে হবে? ওটাও তো দুটো ধাতু, একটা কালো রঙের একটা লাল রঙের, তাতে হবে? হবে না। তার জন্য কিন্তু আমাদেরকে স্পেসিফাই করে দিতে হবে কোনটা কিসের জন্য করছি, বা পার্টিকুলার ওইগুলোর বৈশিষ্ট্যটা কি। আমরা তো যেমন তেমন ভাবে দুটো ধাতুকে জুড়ে দিলেই হয়ে যাবে না, তাই না? তো সেটা আমাদেরকে লিখতে হবে। খেয়াল করে দেখো, একই দেখো, এই যে যদি আমি দুটো ধাতু নেই, মানে একটা পাত নেই, এদের কিন্তু তোমাদের একই প্রস্থচ্ছেদ এবং একই বেদ, একই প্রস্থচ্ছেদ এবং একই বেদ বিশিষ্ট দুটি ধাতুকে, দুটি ভিন্ন ধাতুকে একই উষ্ণতায় যদি রিভেট করে দেওয়া যায় বা নাচি দিয়ে জুড়ে দেওয়া যায়, তাহলে যে সংস্থাটা বা ধাতব সংস্থাটা তৈরি হয়, তাহলে কি ওইটাকে বলা হচ্ছে দ্বিধাতব পাত। আরেকবার বলে দিই, কি বলছি, যে একই বেদ এবং একই দৈর্ঘ্য বিশিষ্ট দুটি ভিন্ন ধাতব পাতকে একই উষ্ণতায় যদি রিভেট করে বা নাচি দিয়ে জুড়ে দেওয়া যায়, তাহলে ওই সমন্বিত দুটি ধাতুকে বা ওই সংস্থাটিকে বলা হচ্ছে দ্বিধাতব পাত। কেমন? এবার কি বলেছে, এর একটি ব্যবহার,
এর ব্যবহার কি? আচ্ছা, দ্বিধাতব পাত্তা পরে আমাদের একটা প্রশ্ন আছে কার্যনীতি, আমরা যেটা সেখানে আলোচনা করব, তাই আমি এখন স্কিপ করে যাচ্ছি, নয়তো আমি এখনই বুঝিয়ে দিতাম। তো এর ব্যবহার কি? এটা দ্বিধাতব পাত, যেরকম দুটো থাকবে। এর ব্যবহার কি? এর ব্যবহার হচ্ছে আমরা কোথায় ব্যবহার করি? আমরা থার্মোস্ট্যাটে ব্যবহার করি। আমরা থার্মোস্ট্যাটে ব্যবহার করি, বুঝলে? থার্মোস্ট্যাটে কি হয়? থার্মোস্ট্যাট হচ্ছে উষ্ণতা, যেখানে আমরা, এটা বোঝা গেল না, আমি আবার লিখে দিচ্ছি, আমরা থার্মোস্ট্যাটে ব্যবহার করি। আমরা থার্মোস্ট্যাটে ব্যবহার করি। ওকে, আমরা থার্মোস্ট্যাটে ব্যবহার করি। আর কোথায় ব্যবহার করি? আরো হচ্ছে আমরা ব্যবহার করি যে অগ্নি নির্বাপক যন্ত্রে, অ্যাকচুয়ালি অগ্নি নির্বাপক যন্ত্র নয়, ফায়ার অ্যালার্ম, যেটা যেটা আমাদেরকে ওই অ্যালার্ম করে দেয়, ফায়ার অ্যালার্ম যে সিস্টেমটা আছে ওইখানটায় ব্যবহার করা হয়। সেটাই কি হয়? তাহলে আমরা লিখতে পারি এখানে, তাহলে ফায়ার অ্যালার্ম, ফায়ার অ্যালার্মে ব্যবহার করতে পারি। আর কোথায় ব্যবহার করতে পারি? থার্মোস্ট্যাটে, থার্মোস্ট্যাটে ব্যবহার করি। এই থার্মোস্ট্যাটটা কি বলতো? থার্মোস্ট্যাট হচ্ছে উষ্ণতা, কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায় কোনো যন্ত্রকে চালিত করার জন্য এটা সিস্টেমটা ব্যবহার করা হয়। তোমাদের দেখবে ইস্ত্রিতে, ইস্ত্রি মানে যেগুলো অবশ্যই ইলেকট্রিক ইস্ত্রি, যেগুলো উনুনের উপর বসিয়ে যেগুলো গরম করা হয় সেগুলো নয়, ইলেকট্রিক আয়রন যেগুলো বা ইলেকট্রিক ইস্ত্রি যেগুলো, সেগুলোতে কি করা হয়? সেগুলো অ্যাকচুয়ালি এরকম ভাবে গরম হয়, নির্দিষ্ট একটা তাপমাত্রা হয়ে গেল, তারপরে দেখবে একটা খট করে হালকা একটা শব্দ হয়, আর ওই লাইটটা যদি জ্বলে সেটা নিভে যায়। সেটার মানে কি? আমাদের যতটা উষ্ণতা দেওয়ার প্রয়োজন ততটা অবধি পৌঁছে গেছে, এবং সেই উষ্ণতায় পৌঁছলে এই যে দ্বিধাতব পাতটা আছে এটা কিন্তু বেঁকে যাবে। এটা কিরকম হয়ে যাবে? এটা এরকম হয়ে যাবে। এটা ধরো এরকম ভাবে বেঁকে গেল, এই দ্বিধাতব পাতটা এটা ধরো পার্টিকুলার একটা দিকে বেঁকে গেল, ব্যাস। তখন তাহলে কি, এইখানটায় যদি কিছু অ্যাড হয়েছিল তাহলে সেটা তাহলে কি হয়ে যাবে? ধরো এইখানটায় কিছু একটা লেগেছিল, এরকম একটা বর্তনী, এখানে হয়তো একটা বর্তনী এরকম হয়তো লেগেছিল, এইভাবে, তাহলে সেটা কি হয়ে যাবে? সেটা ডিসকানেক্ট হয়ে গেল। তো এই কারণে কিন্তু তখন তাহলে তড়িৎ বর্তনীটা ছিন্ন হয়ে যায়। এটাই বৈদ্যুতিক ইস্ত্রিতে ব্যবহার করা হতে পারে, রুম হিটারে ব্যবহার করা হতে পারে, এই জিনিসটাকে বলা হচ্ছে থার্মোস্ট্যাট। ওটা যে কোনো যন্ত্রে ব্যবহার হতে পারে। আর হচ্ছে আমাদের ফায়ার অ্যালার্মে হয়। আর একটা কি বলেছে এরপরে? বলেছে আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক লোক। আমরা জানি এই যে তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কি? আপাত প্রসারণ গুণাঙ্ক যদি মানে গামা এ হয়, প্রকৃতটা যদি গামা আর হয়, তাহলে আমরা এটা লিখতে পারি, এটা গামা আর সমান গামা এ প্লাস গামা জি। মানে এটা কি? এটা হচ্ছে কি? এটা হচ্ছে প্রকৃত, এটা হচ্ছে প্রকৃত, এটা হচ্ছে প্রকৃত, এটা হচ্ছে আপাত, এটা আমরা সকলেই জানি। আর এটা হচ্ছে পাত্রের, পাত্রের প্রসারণ গুণাঙ্ক। কেমন? এটা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, এটা হচ্ছে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক, আর গামা জিটা হচ্ছে, সেটা হচ্ছে পাত্রের প্রসারণ গুণাঙ্ক। তো এই ছিল আমাদের সম্পর্ক, যেটা আশা করি কারোর বুঝতে সমস্যা হয়নি। ওকে, বেশ। এর পরের প্রশ্ন কি বলেছে? এর পরের প্রশ্ন বলেছে যে আমাদের সেট 2-তে পেজ নম্বর 60-তে, এখানে 3 নম্বরের প্রশ্ন নেইনি, বোধহয় একই প্রশ্নই ছিল, তাই এটা নেওয়া হয়নি। যেহেতু আমি বলেছিলাম রিপিট করলে আমি কোশ্চেন নেব না, কারণ একই জিনিস তো তোমরা জানো, বইতে পড়েছো, আর একই জিনিস একটু আগে আলোচনা করলাম আবার আলোচনা করব, তাই কিন্তু আমি ওগুলো বাদ দিয়ে দিয়েছি। আচ্ছা, তো আমাদের এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে যে একটি ধাতুর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 19 × 10⁶ ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। এটাকে কিন্তু তোমরা পার ডিগ্রি সেন্টিগ্রেডও বলতে পারো। এটা বলতে কি বোঝো? ফারেনহাইট স্কেলের মান নির্ণয় করতে বলেছে, আর হচ্ছে তারপর একটা আলাদা প্রশ্ন আছে। ঠিক আছে, এটা 3 নম্বরের প্রশ্ন, তাহলে এটা কি বোঝো সেটা 1 নম্বর দেবে। ফারেনহাইট স্কেলের নাম, ওটার মানটা নির্ণয় করতে হবে, সেটার জন্য 1 নম্বর দেবে। আর পরের যে কোশ্চেনটা আছে, তরলের ক্ষেত্রে আপাত প্রসারণ গুণাঙ্ক বিবেচনা করা হলেও গ্যাসের ক্ষেত্রে কেন বিবেচনা করা হয় না, এটাতেও তোমাদের 1 নাম্বার দেবে। এবার এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ব্যাপারটা, এটা কি মনে আছে? দেখো আরেকবার একটু চট করে রিভাইজ করে নিই। এটা জিনিসটা কি? ধরা যাক তোমাদের এরকম একটা ধাতব জিনিস আছে, এরকম একটা ধাতব জিনিস আছে, এর হচ্ছে কত? L1, এর দৈর্ঘ্যটা L1। এরা কিসে? এটা হচ্ছে তোমার θ1, মানে একটা তাপমাত্রায় θ1-এ তোমার হচ্ছে এইটা। এবার তুমি যখন তাপমাত্রা বাড়াচ্ছ, তুমি দেখতে পেলে যে স্যার এই তাপমাত্রা বাড়ানোর জন্য না আমার এরকম একটু বেড়ে গেল, এই অংশটা, এইটা আমার বেড়ে গেল, এটা কত হলো? এটা বেড়ে গেল, এটা হয়ে কত হলো? এটা হয়ে গেল L2, L2-তে হয়ে গেল। আর এখানে কি হচ্ছে? এটা θ2 তাপমাত্রায়। ওকে, তাহলে এবার কি দেখতে পাচ্ছ? এখানে মানে তাপমাত্রার পরিবর্তনটা কি θ1 - θ2,
তাপমাত্রার পরিবর্তন কত, θ1 মাইনাস θ2, এটা হচ্ছে কি পরিবর্তনটা, ডেল্টা থিটাটা হচ্ছে θ1 মাইনাস θ2। আর এখানটায় কি হচ্ছে তোমাদের এখানে L1 যেটা L2 যেটা হচ্ছে কি হচ্ছে L1 L2 যেটা, সেটা এই যে L1টা ছিল প্রাথমিক, L2টা হচ্ছে অন্তিম। তার মানে এই যে এই অংশটা, এই পোর্শনটা কি বেশি বেড়েছে, এই পোর্শনটাই হচ্ছে কি বলে এটাকে প্রসারণ। তাহলে এই প্রসারণটাই হচ্ছে কত L2 মাইনাস L1। এখন হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি বলছি আমরা, যে একক উষ্ণতায় একক দৈর্ঘ্যে কোনো ধাতুর বা কোনো পরিবাহীর বা কোনো ওটাকে কি বলে ধাতব পদার্থের, অ্যাকচুয়ালি হ্যাঁ পরিবাহী বলার প্রয়োজন নেই, এটা কিন্তু ভুলও করে ফেলে, সব জায়গায় ধাতব পরিবাহী বলি, এটাও তোমরাও ধাতব পরিবাহী বলে দিলে না, এখানে তো পরিবাহী হওয়ার প্রয়োজন, এখানে তো যে কোনো ধাতব জিনিস হলেই হবে। তাহলে কোনো ধাতব বস্তুর দৈর্ঘ্য একক দৈর্ঘ্যে আর একক উষ্ণতায় যতটা বাড়ে তাকে বলছি আমরা কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে এখানে আলফাটা যদি আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হয়, তোমাদের এখানে কি হবে, কতটা বেড়েছে, বেড়েছে হচ্ছে L2 মাইনাস L1, L2 মাইনাস L1 টোটাল বেড়েছে একক দৈর্ঘ্যে, মানে আমার যদি 5 সেন্টিমিটার ছিল তাতে সাপোজ 2.5 সেন্টিমিটার বেড়েছে, তাহলে একক বলছি মানে আমাকে বলছে 1 সেন্টিমিটারে কত বাড়বে স্যার, না 2.5 সেন্টিমিটার বেড়েছে 5-এর জন্য, তাহলে ভাগ করে দিয়ে দিলে পেয়ে যাব। একদমই তাই, একই কনসেপ্ট, L2 মাইনাস L1 বেড়েছে প্রাথমিক দৈর্ঘ্য L1 এর জন্য, তাহলে আমি সেই L1 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে পেয়ে গেলাম একক দৈর্ঘ্যে কত বেড়েছে। এবার সেটা দেখা যাবে এখানে তো 5 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানোর জন্য বেড়েছে, আমি বলছি না স্যার আমি তো ওটা নেব না, 5 ডিগ্রি সেন্টিগ্রেড জেনে আমার কি হবে, আমার তো দরকার 1 ডিগ্রি একক উষ্ণতা বৃদ্ধিতে, মানে কি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধিতে বা 1 কেলভিন বৃদ্ধিতে কত বেড়েছে, তাই না। তাহলে এটা হচ্ছে কি টোটালটাই হচ্ছে θ1 মাইনাস θ2 উষ্ণতা বাড়ার জন্য, তাহলে 1 ডিগ্রি বাড়ার জন্য করতে গেলে আমাকে কিন্তু আবার এই θ1 মানে মোট যে উষ্ণতার বৃদ্ধিটা হয়েছে সেই ভ্যালুটা দিয়ে ভাগ করতে হবে, তবেই তো আমি এটা পাবো। এটা কিন্তু আমি বলছিলাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তাই না, এইটাই ছিল দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এবার দেখো এখানে যেটা বলেছে ধাতুর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 19 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড বা ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, এইটা বলতে কি বোঝো, এইটা বলতে আমরা এটা বলতে পারবো যে ওই ধাতুটির প্রতি একক দৈর্ঘ্যের জন্য, প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য দৈর্ঘ্য প্রসারণ হয় 19 ইন্টু 10⁻⁻6 একক। বোঝা গেল, ওখানে যে পার ডিগ্রি সেন্টিগ্রেড বলে দিয়েছে ওটা আমি কিন্তু বলে দিয়েছি প্রতি এককের জন্য, মানে প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য, তাই আমাকে এখানে লিখতে হবে না। আমি যখন বলবো কিভাবে বলবো না, কোনো ধাতুর একক দৈর্ঘ্যের জন্য বা একক দৈর্ঘ্যের কোনো ধাতুর একক উষ্ণতা বৃদ্ধির জন্য দৈর্ঘ্য বৃদ্ধি হয় 19 গুণিতক 10, এই যেটা 19 ইন্টু 10⁻⁻6 একক বলতে হবে। এখানে কিন্তু তোমরা একটা জিনিস ভুল করো, তোমরা এমনি লিখলে একক, এখানে লিখে দিচ্ছ এত মিটার এত সেন্টিমিটার, এটা করো না। তুমি যদি বলছো যে 1 মিটার দৈর্ঘ্যের কোনো ধাতু, তাহলে ঠিক আছে, তাহলে এভাবে লেখো যে 1 মিটার কোনো দৈর্ঘ্যের ধাতুর একক উষ্ণতা বৃদ্ধির জন্য দৈর্ঘ্য প্রসারণ হয় 19 ইন্টু 10⁻⁻6 মিটার, ঠিক আছে, ওটাও মিটার এটাও মিটার। বা যদি সেন্টিমিটার বলছো তাও বলো যে 1 সেন্টিমিটার কোনো ধাতুর জন্য বা 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের কোনো ধাতুর একক উষ্ণতা বৃদ্ধির জন্য, সরি এখানে ভুল বলে ফেললাম, না ঠিক আছে, 1 সেন্টিমিটার কোনো ধাতুর একক উষ্ণতা বৃদ্ধির জন্য দৈর্ঘ্য প্রসারণ হয় কত 19 ইন্টু 10⁻⁻6 সেন্টিমিটার। এখানে প্রথমে সেন্টিমিটার বলেছিলাম তাই পরেও আমাদের সেন্টিমিটারটাই হবে, যদি একক বলি একক লিখবো, মিটার বললে মিটার লিখবো, সেন্টিমিটার বললে সেন্টিমিটার লিখবো, এইটা যেন ভুল না হয়। অনেক স্টুডেন্টের এই ভুলটার জন্য কিন্তু নাম্বার কেটে যায়, আর এই ছোট ছোট ভুলগুলো কিন্তু তোমাদেরকে 100 পাওয়া থেকে আটকে দেয়। কেমন, তোমরা এগুলো খুব মাথা ঠান্ডা করে করো বাবা, কেমন, ওকে। তাহলে এটা আমি অ্যাকচুয়ালি এই জিনিসটা তোমাদেরকে করতে হবে না, এটা অনেকদিন আগে পড়েছো, এটা কনসেপ্টটা যদি ভুলে গিয়ে থাকো তাই জাস্ট একবার ঝালিয়ে নিলাম, তোমাদের মনেও পড়ে গেল। যদি কারো মনে হচ্ছে যে ভুলে গেছি স্যার এটা তো মনে পড়ছে না, তাহলে তোমরা যাও বইটা একবার দেখে নাও, আর যাদের মনে পড়ে গেছে খুব ভালো, কেমন। তাহলে এইটা আমাদের যেটা বললাম মুখে ওইটা বললে হয়ে যাবে। আর এর পরের যে পার্টটা কি বলেছে, ফারেনহাইট স্কেলের মান কত, মানে এখানে কি বলে দিয়েছে, এটা কিন্তু ডিগ্রি সেন্টিগ্রেড বলে দিয়েছে, মানে এটা কি অ্যাকচুয়ালি এটা আমাদের আলফা সি হচ্ছে কত 19 ইন্টু 10⁻⁻6 কত ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বা পার ডিগ্রি সেন্টিগ্রেড। আমাকে বলেছে বাবা আমার তোমার সেন্টিগ্রেডে জেনে লাভ নেই, তুমি আমাকে ফারেনহাইটে বের করে দাও, এইটা বলে দিয়েছে। এটা কি জানি,
আমরা জানি ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা বের করতে গেলে যদি আমাদের সেলসিয়াস স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেওয়া থাকে তাহলে সেই ভ্যালুটার সাথে 5/9 গুণ করে দিতে হবে। তার মানে কি এইটা, তার মানে হচ্ছে আলফা এর সমান 5/9 গুণিতক তোমার এটা হয়ে যাবে আলফা সি। তাহলে আলফা সিটা কত দেওয়া আছে এইটা, তাহলে বসিয়ে দাও এখানে কত হবে, এখানে কিন্তু হবে 5/9 গুণিতক এখানে হচ্ছে 19 আর এখানে কত দেওয়া আছে 10⁻⁻6, তাহলে কত হলো 5/9 ইন্টু 19 ইন্টু 10⁻⁻6 কত হবে, ইউনিটটা কত হবে, ইউনিট তো লিখতে হবে। দেখো এখানে ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, যখনই আমি 5/9 গুণ করে দিচ্ছি না তখনই কিন্তু আমাদের যেটা চলে আসছে সেটা হচ্ছে এই যে আলফা এফ মানে কত ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তখন কিন্তু আমাদের এখানটায় যেটা হয়ে যাবে ডিগ্রি ফারেনহাইট ইনভার্স, বা আমাদের যেটা হয়ে যাবে এখানটায় এটা পি হয়ে গেল, আমাদের যেটা হবে ডিগ্রি ফারেনহাইট ইনভার্স বা পার ডিগ্রি ফারেনহাইট বললেও হবে। তো এগুলোকে কাটাকুটি করো, এটাকে কাটাকুটি করলে তোমাদের হচ্ছে 2.111 করে এরকম চলতে থাকবে, তাহলে ফাইনালি যেটা আসবে সেটা আসবে 10.5555 এরকম করে চলতেই থাকবে। তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের প্রায় কি হবে 10.56 ইন্টু 10⁻⁻6 ডিগ্রি ফারেনহাইট ইনভার্স, এটা করতে পারো। এবার আমরা সাইন্টিফিক্যালি কি করি, সাধারণত এই ডেসিমেল পয়েন্টটা একটার পরে রাখি, দুটোর পরে রাখি না। তো সেই হিসেবে তোমরা এটাও করতে পারো, এটা সমান লিখতে পারো 1.056 ইন্টু 10⁻⁻5 ডিগ্রি ফারেনহাইট ইনভার্স, সেটাও তোমরা লিখতে পারো। তাহলে এইটা এর পরের প্রশ্ন কি বলেছে, এর পরের প্রশ্ন বলেছে যে তরলের ক্ষেত্রে আপাত প্রসারণ গুণাঙ্ক বিবেচনা করা হলেও গ্যাসের ক্ষেত্রে তা বিবেচনা করা হয় না কেন। এটা খুবই ভালো প্রশ্ন এবং খুব সোজা প্রশ্ন। তরলের ক্ষেত্রে কি হয়, তরলের কতটুকুই বা প্রসারণ হয়, তরলের ক্ষেত্রে যদি একটা পাত্রে দেখে দিস তাহলে পাত্রেরও প্রসারণ হচ্ছে তরলেরও প্রসারণ হচ্ছে, সেখানে তার জন্য আবার এই কিছুটা নিচে নেমে যাচ্ছে, কি হয় তরল যদি পুরোটা বেড়ে যাওয়ার কথা, এখন পাত্রটাই যদি বড় হয়ে যায় তাহলে তরলটা আবার কিছুটা নেমে যাবে। মানে এখানে কোথায় আঁকি, আচ্ছা ধরো আমার এরকম একটা এখানটায় তরল ছিল এতটা, তরলটা বাড়ার কথা কতটা, তরলটা বাড়ার কথা এতটা অবধি, তাহলে এই পোর্শনটা আমার প্রসারণ হওয়ার কথা, কিন্তু বললাম না স্যার পাত্রটাও তো একটু বড় হয়ে গেছে, তখন কিন্তু যেটা এইখানে ছিল তার যেখানে এতটা বাড়ার কথা ছিল সে কিন্তু বাড়ছে কতটা, বাড়ছে মাত্র এতটা, তাই না। তাহলে যেখানে আমার এতটা হওয়ার কথা ছিল, যেখানে আমার এতটা প্রসারণ হওয়ার কথা ছিল সেখানে হচ্ছে আমাদের কত এইটুকু, সেই জিনিসটা কিন্তু আপাত বলছি। তো সেটা কেন হয়, কারণ তরলের ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্কটা বা দৈর্ঘ্য আয়তন প্রসারণটা খুবই কম গ্যাসের তুলনায়, অবশ্যই গ্যাসের তুলনায়, বাট এটা বলতে পারো গ্যাসের আয়তন প্রসারণ তরলের তুলনায় এতটাই বেশি হয় সেটা পাত্রের তুলনায় অত্যন্ত মানে বেশি, প্রচুর বেশি। তাই এখানে গ্যাসের যে আয়তন প্রসারণটা হয় তার তুলনায় পাত্রের আয়তন প্রসারণ বা পাত্রের আয়তন প্রসারণটা সেটা খুবই নগণ্য হয়। তাই তরলের ক্ষেত্রে আপাত প্রসারণ গুণাঙ্ক বিবেচনা করা হলেও গ্যাসের ক্ষেত্রে কিন্তু সেটা বিবেচনা করার প্রয়োজন পড়ে না। ক্লিয়ার, বোঝা গেছে? বেশ, দেখো দেখতে দেখতে আমরা সেট 2 চলে এলাম। তারপরে কেমন লাগছে ক্লাস বলো? আমি নতুন স্যার, আমার ক্লাস তোমরা আগে করোনি, লাইভে করেছো, এটা রেকর্ডেড ফরম্যাটে হচ্ছে, তো কেমন লাগছে বলো, কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও ঝটপট। আর তোমরা যদি ভালো করে পড়াশুনো করো, তোমাদের যদি ভালো লাগে সেটাও জানাও। যদি মনে হয় যে কিছুতে মনে হচ্ছে স্যার এই জায়গাটা না মনে হচ্ছে এটা একটু ভালো করে এক্সপ্লেন করলে ভালো হতো, বা যদি মনে হচ্ছে যে স্যার একটু স্লো বলছেন তাড়াতাড়ি করুন, বা যদি মনে হচ্ছে তাড়াতাড়ি বলছেন স্লো করুন, সবটাই কিন্তু তোমরা কমেন্টে জানাও। অবশ্যই তোমরা কনস্ট্রাকটিভ কমেন্ট করো, মানে এমন কিছু কমেন্ট করো না যার কোনো মানে হয় না, একটা ইচ্ছে হলো যা খুশি বলে দিলাম। তোমরা সকলেই পড়াশুনো করতে এসছো এখানে, তাই না বাবা? তাহলে তোমরা কিন্তু পড়াশুনো করো, মাথা ঠান্ডা রেখো, আর কখনোই কমেন্টে এসে তোমরা লাইভ ক্লাস আমি দেখেছি তোমরা অনেক কিছু বলো, আমাদের রিসেন্ট স্যারেরা সুকুমার স্যার গতকাল বললেন ক্লাসে এরকম অনেক কিছু করছো, তোমরা কেন করছো এগুলো বাবা? এগুলো করো না, এখন কতটুকু সময়, এগুলো কি করার সময় এখন? পরীক্ষাটা শেষ হয়ে যাক না, তারপরে মন খুশি বন্ধুদের সাথে ঘুরো, গল্প করো, সবকিছু করো, তাই না? এখন করো না এসব।
আর তোমরা জানাও ক্লাসটা কেমন লাগছে, কারণ আর আজকে আমাদের রেকর্ডের প্রথম ক্লাস আমি বুঝতে পারবো না তোমাদের কেমন লাগছে, তাই তোমরা আমাদেরকে আমাকে হেল্প করলে আমি কিন্তু তোমাদেরকে হেল্প করতে পারবো। তোমরা যদি বলো যে আমার ক্লাসটা ভালো লাগছে দেন ওকে, আমি খুশি, আমি এরকমই করাবো। যদি বলো যে না স্যার একটু স্লো করুন, তাহলে আমি পরের ক্লাসে স্লো করাবো। তোমরা যদি কিছু না বলো তাহলে তো আমি এরকমই করাতে থাকবো, আমি বুঝতেই পারবো না যে তোমাদের প্রবলেম হচ্ছে কিনা, তাই না? তাই আমাদেরও কিন্তু তোমরা ভাবে বাবা স্যারের আবার কি কনফিডেন্স, স্যার তো স্যার, স্যার পড়াচ্ছেন। না বাবা, লাগে। কারণ এখানে ওই যে স্যার আগের দিন বললেন, এখানে তো রেকর্ডেড ক্লাস, আমি একটা ক্যামেরার দিকে তাকিয়ে পড়াচ্ছি আর স্ক্রিনের ওপাশে আছো তোমরা, আমি কিন্তু তোমাদেরকে দেখতে পাচ্ছি না, তাই বুঝতেও পারছি না তোমাদের কি প্রবলেম হচ্ছে কি হচ্ছে না। হ্যাঁ, তো তোমাদের যদি কোনো প্রবলেম হয় সেটা জানাও, ভালো লাগলে অবশ্যই সেটা জানাও, সেটা আমাকে মানে কি বলবো বুস্ট আপ করতে সাহায্য করবে। আর অবশ্যই ভালো তো লাগে না, স্টুডেন্ট যখন বলে যে ভালো লাগছে স্যার, তখন তো সেটা টিচার হিসেবে ভালো লাগে। তোমাকেও যদি কেউ বলে যে হ্যাঁ বাবু তোমার অ্যান্সারটা তো খুব সুন্দর হয়েছে, আঁকাটা তো খুব সুন্দর হয়েছে, তখন তোমার ভালো লাগে, তেমনি আমারও ভালো লাগবে। তাই ভালো লাগলে ভালো বলো, কোনটা ইমপ্রুভ করা প্রয়োজন সেটা বলো, তা না করলে আমি বুঝতে পারবো না। আর শুধু এটা নয়, আজকে 1 আর 2টা আনছি, পরে আমরা 3-4 আনবো খুব রিসেন্টলি। তো সেই কারণে তোমরা জানাও কেমন লাগছে, তোমরা যেমন বলবে আমরা সেরকম ভাবে করবো ব্যাপারটা, কেমন? আর বং মিষ্টি তোমাদের পাশে ছিল, এখনো আছে, তোমরাও বং মিষ্টির পাশে থেকো, বং মিষ্টির স্যারেদের পাশে থেকো, তাহলেই সবটা হবে। আর খুব মন দিয়ে পড়াশুনো করো, কেমন? চলো, অনেকক্ষণ কথা হলো, এবার আমরা আবার পড়াশোনায় ফিরে যাই। আচ্ছা, এই যে বলছিলাম দ্বিধাতব পাতের প্রশ্ন আর একটা পরে আছে। এখানে কি বলেছে, এখানে যেটা বলেছে যে কি বলেছে, দ্বিধাতব পাতের কার্যনীতি লেখো আর এর একটি ব্যবহার উল্লেখ করো। কার্যনীতি কি? দ্বিধাতব পাতে কি করা হয়, দুটো আলাদা আলাদা তোমার ভিন্ন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের বা ভিন্ন ধাতু নেওয়া হয়। তাতে কি হয়, তাতে ধরা গেল আমার এরকম একটা, ওখানে তো বলেই দিয়েছে, তাহলে আমি প্রথমে একটা এঁকেই নিই, বুঝলে? এখানে তাহলে ধরে নিলাম আমার এরকম একটা ধাতব পাত, এরকম একটা ধাতব পাত, আর এখানে হচ্ছে আর একটা ধাতব পাত, এবং ওখানে যেহেতু পেতল আর লোহার কথা পরে জানতে চেয়েছে, আমি তাই এটাকেই বলে দিচ্ছি। এটা কি হচ্ছে, এইটা হচ্ছে আমার ধরো আয়রন, এটা হচ্ছে আয়রন বা লোহা, আর এটা হচ্ছে আমাদের হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের পেতল, বা পেতলটাকে আমরা কি বলি বলতো, ব্রাশ। দাঁত মাজার ব্রাশ নয় কিন্তু, ব্রাশ, BRASS, এটা আবার দাঁত মাজে বলবে, তাহলে দাঁত মাজার ব্রাশ কি পেতল দিয়ে তৈরি? না, ওটা আলাদা, ওটা BRUS আর এটা BRAS, ঠিক আছে? তো ব্রাশ বা পেতল, এটাকে কি বলা হয়, ব্রাশ বা পেতল, আর এটা হচ্ছে তোমাদের লোহা, লোহা, কেমন? এবার এখানে কি বলছে, এদের তোমাদের কাজটা কি হয়, এদের কার্যনীতি জানতে চেয়েছে। এই দুটো তো হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তো প্রত্যেকের আলাদা, এই দুটো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তো প্রত্যেকের আলাদা। তাতে কি হয়, একটা ধরো আমি উষ্ণতা বাড়ালাম, বা উষ্ণতা বৃদ্ধি হোক বা কম হোক, তোমরা বলবে উষ্ণতার পরিবর্তনের জন্য, যেহেতু দুটি দ্বিধাতব পাতের ক্ষেত্রে দুটি ভিন্ন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের বা ভিন্ন ধর্মের ধাতু রিভেট করে দেওয়া থাকে, ফলে উষ্ণতা পরিবর্তনের সময় ভিন্ন দুটি ধাতুর ভিন্ন ভিন্ন হারে দৈর্ঘ্য প্রসারণ বা দৈর্ঘ্য সংকোচন হয়, ফলস্বরূপ তারা যে কোনো নির্দিষ্ট একটি দিকে বেঁকে যায়। এইটুকুই দ্বিধাতব পাতের কার্যনীতি। তুমি দেখো না, লোহা যদি কম বাঁকে আর মানে কম প্রসারিত হয়, পেতল যদি বেশি প্রসারিত হয়, তো স্বাভাবিকভাবে যে বেশি প্রসারিত হচ্ছে সে তো ফুলে যেতে চাইবে, আর যে কম প্রসারিত হচ্ছে সে ভেতরে থেকে যাবে। আবার একইভাবে সংকোচনের সময় পেতল যদি কম সংকুচিত হয়, না ভুল বললাম, পেতল যখন বেশি বাড়ে, পেতল কিন্তু বেশি সংকুচিতই হয়। তাহলে পেতল যদি সংকুচিত বেশি হয়, লোহা যদি সংকুচিত কম হয়, তাহলে তখন কি হবে, সংকোচনটা বেশি হয়ে যাবে, তখন কিন্তু আবার লোহার দিকে বেড়ে যাবে। আমি সবটাই এঁকে দেখাবো, সরি। এরপরে কি বলেছে দেখো, এর একটি ব্যবহার উল্লেখ করো। এর ব্যবহার কি বলেছে, এর ব্যবহার যেটা বলেছে আমরা এক্ষুনি আলোচনা করলাম, থার্মোস্ট্যাটে ব্যবহার করা হয়, ফায়ার অ্যালার্মে ব্যবহার করা হয়, এগুলো আমরা জানি। আর এবার বলেছে দেখো, যে পিতল ও লোহা দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে কি হবে, তাহলে এটা হচ্ছে পিতল। এখানে তোমাদের মনে না রাখলেও চলবে, আমার মনে আছে বলে বলে দিই। লোহার ক্ষেত্রে কত বলো তো আলফাটা, লোহার ক্ষেত্রে কত, আলফা এফিটা কত, এটা হচ্ছে 12 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। আর তোমার এখানে পেতলের ক্ষেত্রে কত হয়, পেতলের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে আলফা ব্রাশ, যেটা এটা হচ্ছে কত, এটা হচ্ছে 19 ইন্টু 10⁻⁻6 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। তাহলে দেখো,
কার বেশি, আলফা ব্রাশ বেশি না আলফা আয়রন বেশি? ব্রাশ বেশি, মানে পেতলের বেশি। পেতলের যখন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি, তাহলে একই উষ্ণতা বৃদ্ধি করছি দুটোর। যখন আমি উষ্ণতা বৃদ্ধি করব, দুটোতে একই সাথে উষ্ণতা বৃদ্ধি হবে, তাহলে কার বেশি হবে? পেতলটা বেশি বেড়ে যাবে। তাহলে যখন আমি তাপ দিয়ে দিব তখন কি হবে? যখন আমি তাপ দিচ্ছি তখন কিন্তু এইরকম হয়ে যাবে, পেতলটা বেশি বেঁকে সে পেতলের দিকে বেঁকে যাবে, মানে বাইরের দিকে থাকবে পেতল বাঁকে, আর হচ্ছে ভেতর দিকে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার লোহা। এরকম হবে, এইভাবে ছবি এঁকে দিতে পারো, ঠিক আছে? আর অ্যাকচুয়ালি এখানে নেই, এবার সেটা আমি বলে দিই। এটা যদি একই প্রশ্ন দিতেই পারতো যে শীতল করলে কি হবে, এখানে উষ্ণতা বৃদ্ধি বলেছে, উত্তপ্ত করলে, আমি বলছি শীতল করলে কি হবে। এর যেহেতু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি না বাবা, তাহলে কিন্তু এর কিন্তু সংকোচন হারটাও বেশি হবে। তাহলে এখন এটা যদি সংকোচনটা যদি বেশি হয় তোমার কি হবে, তাহলে পেতলে যদি সংকোচন তো বেশি হয়, তাহলে কিন্তু পেতলটাও এখানে সংকুচিতটাই বেশি হবে। সেখানে যেমন দৈর্ঘ্যটা বেশি হচ্ছিল, মানে প্রসারণটা বেশি হচ্ছিল, এখানে তাহলে সংকোচনটাও বেশি হবে। কার তুলনায়? লোহার তুলনায়। তখন তাহলে কে বাইরের দিকে থেকে যাবে? তখন থেকে যাবে লোহা বাইরের দিকে থেকে যাবে, আর পেতল ভেতরের দিকে থেকে যাবে। আর এটা হচ্ছে কখন? এটা হচ্ছে শীতল করলে। এটা আবার একই সাথে গুলিয়ে ফেলো না, এটা হচ্ছে শীতল করলে। হ্যাঁ, এটা হচ্ছে শীতল করলে হচ্ছে ওইটা, আর উত্তপ্ত করলে হচ্ছে এইটা। এটা হচ্ছে আমাদের প্রশ্ন, এটা হচ্ছে উত্তপ্ত করলে, এটা হচ্ছে উত্তপ্ত করলে। ওকে, বেশ। এখানে আর কিছু প্রশ্ন ছিল না, এটা শেষ হয়ে গেছে। বেশ, চলো। ও, কনগ্রাচুলেশনস, আমরা এর মধ্যে 1 আর 2 থেকে যে যে তাপের কোশ্চেনগুলো ছিল সেগুলো কমপ্লিট করে ফেললাম। এখন পড়ে থাকলো কে? এখন আলো আছে, চলতড়িৎ আছে, সেগুলো চটপট শেষ করে ফেলবো আমরা। চলো, এখানে দেখো আলো আমরা সেট 1, 2 থেকে নিয়ে নিয়েছি, অধ্যায় 5-এর যে আলো কোশ্চেনগুলো ছিল। কেমন? তাহলে এরপরে আমরা এরপরের যে প্রশ্নটা আছে সেটা একটু করে ফেলি। দেখো এখানে কি বলেছে? এখানে বলেছে যে অতিবেগুনি রশ্মি ও গামা রশ্মির একটি করে ব্যবহার এবং ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। এটা আমরা জানি, গামা রশ্মি কিভাবে কাজে লাগে, অতিবেগুনি রশ্মি কিভাবে কাজে লাগে সেটা আমরা সকলেই জানি, ক্ষতিকারক প্রভাবও জানি, বইতে তোমাদের আছে, তাও একবার আলোচনা করে নি। কি আছে? বলেছে একটি করে ক্ষতিকারক প্রভাব। আচ্ছা, আগে ব্যবহার বলেছে। বেশ, গামা রশ্মি কোথায় ব্যবহার করা হয়? গামা রশ্মি ব্যবহার করা হয় যে কোবাল্ট-60 ইত্যাদি তেজস্ক্রিয় যে পরমাণুগুলো ব্যবহার করা হয়, সেগুলো কি হয়, সেই গামা রশ্মিগুলো ব্যবহার করা হয় ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয়, এটা আমরা বলতে পারি ব্যবহার। আর ক্ষতিকারক প্রভাব কি বলতে পারো? চামড়ার উপরে পড়লে চামড়ার হচ্ছে ক্যান্সার সৃষ্টি করে, সেটা ইউভিরেও করে, গামারেও করে, এবং এটা কিন্তু কোষের যে ডিএনএ আছে, ডিএনএর কিন্তু গঠন পাল্টে দেয়, তাই ডিএনএর মিউটেশন ঘটিয়ে দেয় এটা। আর অতিবেগুনি রশ্মির ব্যবহার, অতিবেগুনি রশ্মির ব্যবহার হয় জীবাণুনাশক হিসেবে আমরা ব্যবহার করি। তোমরা জানো যারা যে অ্যাকোয়াগার্ড বা কেন্ট বিভিন্ন রকম এগুলো আছে না, ফিল্টারগুলো যে আছে, ওয়াটার পিউরিফায়ার যেগুলো আছে, এছাড়া আরো অন্যান্য অনেক আছে। তো তাদের মধ্যে সবগুলোতে দেখবে ইউভি ল্যাম্প বলে একটা জিনিস থাকে। সেখানে কি হয়, ওখানে অ্যাকচুয়ালি ইউভি লাইট দেওয়া হয় যাতে জলের মধ্যে থাকা যে জীবাণুগুলো আছে তার কিন্তু ওগুলো কিন্তু মারা যায়, যাতে মরে যায় যাতে, তাহলে এটাকে জীবাণুনাশক হিসেবে ব্যবহার করতে পারি ইউভি রেটাকে। আর ক্ষতিকারক প্রভাব বলতে এটা বলতে পারো যে চামড়ায় অত্যধিক অতিবেগুনি রশ্মি পড়লে মানুষের হচ্ছে চামড়ায় কিন্তু তোমাদের স্কিন ক্যান্সার করতে পারে, চোখের হচ্ছে রেটিনার ক্ষতি করতে পারে, চোখের ছানি ফেলে দেয়। বুঝতে পারলে? তো এই জিনিসগুলো আছে। তাহলে এগুলো হয়ে যাবে তোমাদের অতিবেগুনি রশ্মি, গামা রশ্মির একটি করে ব্যবহার এবং ক্ষতিকারক প্রভাব বলে দিলাম। এবার বলেছে দেখো উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলে কেন? এটা খুব ভালো প্রশ্ন। উত্তল লেন্সকে অভিসারী লেন্স কেন বলে বলো দেখি? এটা ধরো একটা উত্তল লেন্স, হ্যাঁ, এটা আমার একটা উত্তল লেন্স। উত্তল লেন্সের কি থাকবে? উত্তল লেন্সের থাকবে তোমার একটা প্রধান অক্ষ। উত্তল লেন্সের তাহলে একটা প্রধান অক্ষ থাকবে। এখন কি হচ্ছে, এটাকে অভিসারী কেন বলছি? দেখো প্রধান অক্ষের সমান্তরালে যে আলোকরশ্মিগুলো আসছে তারা কি হচ্ছে বলো তো? প্রধান অক্ষের সমান্তরালে যে আলোকরশ্মি গুচ্ছ আছে তারা কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মানে মিলিত হয়। কখন? এই লেন্সের প্রতিসরণের পরে। এই লেন্সের প্রতিসরণের পরে তারা একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে। তাই তাহলে এখানে আসছিল তো প্রধান অক্ষের সমান্তরালে, সবগুলো আলোকরশ্মি যেগুলো আসছিল সেগুলো তো প্রধান অক্ষের সমান্তরালে আসছিল। তাহলে প্রধান অক্ষের সমান্তরালে আগত আলোকরশ্মি গুচ্ছ উত্তল লেন্সে প্রতিসরণের পরে তারা অভিসারী আলোকরশ্মি গুচ্ছ হিসেবে
প্রধান অক্ষের উপরে একটি নির্দিষ্ট বিন্দুতে, এইটাকে কি বলি, এইটাকে আমরা বলি ফোকাস, দ্বিতীয় মুখ্য ফোকাস। তো এইটা বলতে পারো যে প্রধান অক্ষের সমান্তরালে আগত আলোকরশ্মিগুচ্ছ উত্তল লেন্সে প্রতিসরণের পরে অভিসারী আলোকরশ্মিগুচ্ছ হিসেবে তোমার আপতিত হয়ে প্রধান অক্ষের একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। ঠিক আছে, যেটা বলতে পারো। অথবা তোমাদের বইতে একটা যেটা ব্যাখ্যা দেওয়া আছে প্রিজমের কথা, কিন্তু সেটা হচ্ছে তোমাকে যদি বলতো যে উত্তল লেন্স কেন অভিসারী লেন্স হিসেবে ওটাকে কাজ করে, তার ব্যাখ্যা দাও, তখন সেটা তুমি বলতে পারতে। এখানটায় যেহেতু বলেছে উত্তল লেন্সকে অভিসারী লেন্স কেন বলা হয়, তোমাদের তো এইটুকুই বললে হয়ে যাবে, যেহেতু 2 নম্বরের ছোট প্রশ্ন, 3 নম্বর দিলে কিন্তু ওইটা করতে, তাই না? তাহলে ওইটা যেটা বললাম তাহলে ওইটা লেখো। তোমাদের যদি কারো বুঝতে সমস্যা হয় ব্যাক করে গিয়ে আমরা দেখতে পারো, আমি আরো একবার বলে দিচ্ছি। তাহলে প্রধান অক্ষের সমান্তরালে আগত সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ উত্তল লেন্সে প্রতিসরণের পরে অভিসারী আলোকরশ্মিগুচ্ছ হিসেবে প্রতিসৃত হয়ে প্রধান অক্ষের উপরে, এই যে নির্দিষ্ট বিন্দুটা প্রধান অক্ষের উপরে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, তাই উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয়। ক্লিয়ার সকলের? ব্যাস। এরপরে কি আছে? এরপরে যেটা আছে, আচ্ছা, এরপরে বলেছে কি, বিক্ষেপণ মাত্রার সঙ্গে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক। এটা আমরা সকলেই জানি। বিক্ষেপণ মাত্রার সঙ্গে আলোর, এটা কি বলেছে, বিক্ষেপণ মাত্রার সাথে কি র্যালের যে ফর্মুলাটা আছে সেটা কি, আই। বিক্ষেপণ মাত্রা কাকে বলে? বিক্ষেপণ মাত্রা বলে হচ্ছে তোমাদের যে বিয়েটা যেটা আছে কি বলে, বিক্ষিপ্ত আলোকরশ্মির যে তোমাদের তীব্রতা, ইন্টেন্সিটি, আই ফর ইন্টেন্সিটি, বিক্ষিপ্ত আলোকরশ্মির তীব্রতা দিয়ে আমরা বিক্ষেপণ মাত্রা মাপি, তাই না? তাহলে এটা যদি বিক্ষেপণ মাত্রার সঙ্গে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক বলে, তার মানে বিক্ষিপ্ত আলোকরশ্মির তীব্রতা দিয়ে সম্ভব। তাহলে এটা বলতে পারো র্যালের সূত্রানুযায়ী বিক্ষেপণ মাত্রা হলো বিক্ষিপ্ত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাত তার ব্যস্তানুপাতিক হয়ে গেল। এরপরে কি বলেছে যে এমন ভাবে একটি সমবাহু প্রিজম আছে, ওই সমবাহু প্রিজমের মধ্যে দিয়ে এমন ভাবে যায় আলোকরশ্মি যাতে আপতন কোণ নির্গমন কোণের সমান হয় এবং কোণ দুটি চ্যুতিকোণের 3/4 অংশ হয়। চ্যুতিকোণ কত? আচ্ছা, চ্যুতিকোণের ফর্মুলা আমরা কি জানি? চ্যুতিকোণ হচ্ছে ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ, এইটি তো আমরা জানি। এবার কি বলে দিয়েছে, তাকে একটা সমবাহু প্রিজম বলে দিয়েছে, তাই না? তাহলে সমবাহু প্রিজম যদি এটা হয়, তাহলে এটা হয়ে যাবে কত? এটা হয়ে যাবে আমাদের 60 ডিগ্রি। আর এখানে বলেছে এইটা যাবে এইভাবে দিয়ে প্রতিষ্ঠিত হচ্ছে। এবার এইটা হচ্ছে I2 প্রতিসরণ কোণ, আর এইটা হচ্ছে তোমার I1, আর এইটা হচ্ছে যেটা সেটা হচ্ছে তোমাদের ডেল্টা, তাই তো? এখানে বলে দিয়েছে I1 আর I2 সেম এবং সেটা বলে দিয়েছে। তাহলে চলো এখানে কি কি ডেটা পাচ্ছি। প্রথমে বলে দিয়েছে সমবাহু প্রিজম, মানে এ আমাদের হচ্ছে 60 ডিগ্রি জানলাম। বলে দিয়েছে আপতন কোণ নির্গমন কোণের সমান, মানে I1 ইকুয়ালস টু I2 এবং তার ভ্যালুটা কত? ডেল্টার 3/4। ডেল্টা মানে কি? ডেল্টা মানে হচ্ছে তোমাদের এখানটায় চ্যুতিকোণ। তাহলে ডেল্টা 3/4 গুণ হচ্ছে মানে 3/4 ইন্টু ডেল্টা। কেমন? তাহলে হলো I1 সমান I2 সমান 3/4 ইন্টু ডেল্টা। এবার বলেছে ডেল্টা সমান কত সেটা তোমাকে বের করতে হবে। তাহলে চলে আসো, ফর্মুলাটা কি ছিল আমাদের? ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ। আচ্ছা, I1 I2 তো সমান এবং দুটি হচ্ছে 3/4 ডেল্টা, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 3/4 ডেল্টা প্লাস এটা হয়ে যাচ্ছে 3/4 ডেল্টা, এটা হয়ে যাচ্ছে আমাদের 60 ডিগ্রি। এবার এই 3/4 ডেল্টা দুটোকে যদি যোগ করে দিই তাহলে কত হবে বলো তো? তাহলে এখানে উপরে চলে আসবে 2 ইন্টু 3/4 ডেল্টা, দুটো তো একই, তার মানে আমাদের হয়ে যাবে 3/2 ডেল্টা প্লাস, ওহো এটা মাইনাস হবে, এটা এটা হয়ে যাবে তোমাদের মাইনাস 60 ডিগ্রি। এবার তাহলে কি হচ্ছে, 3/2 ডেল্টা, ডেল্টাটাকে এপাশে নিয়ে চলে আসবে, এটা তো অ্যাকচুয়ালি ডেল্টাই ছিল, তাহলে ডেল্টাটাকে এপাশে নিয়ে চলে এসে 60টাকে এপাশে নিয়ে চলে এসে, তাহলে যেটা দাঁড়াবে 3/2 ডেল্টা মাইনাস ডেল্টা সমান 60 ডিগ্রি। তাহলে 3/2 ডেল্টা মাইনাস ডেল্টা করলে কত হয়? এটা করলে হয় আমাদের ডেল্টা বাই 2, তাহলে সমান 60 ডিগ্রি। তাহলে ডেল্টা বাই 2 যদি 60 ডিগ্রি হয়, আমাদের ডেল্টা কত হবে? ডেল্টা হয়ে যাবে আমাদের 120 ডিগ্রি, তাই না? তাহলে এইটাই ছিল আমাদের অ্যান্সার। তাহলে ডেল্টার ভ্যালুটা হয়ে গেল, চ্যুতিকোণের মান নির্ণয় করতে বলেছে, ডেল্টার ভ্যালুটা হয়ে গেল 120 ডিগ্রি। বুঝতে পেরেছো তো? আরেকবার বলে দিই,
দেখো আমাদের কি বলেছে, সমবাহু প্রিজম বলে দিয়েছে, তাহলে এইরকম একটা প্রিজম তার মধ্যে দিয়েই যাচ্ছে। যেহেতু সমবাহু বলে দিয়েছে তাহলে এর ভ্যালুটা হয়ে গেল কত, 60। বলে দিয়েছে আপতন কোণ নির্গমন কোণের সমান, তাহলে এটা I1 এটা I2 আর এটা ডেল্টা, সেটা আমি লিখেছি আপতন কোণ I1 নির্গমন কোণ I2 এই দুটো পরস্পরের সমান। এবং কি বলেছে, কোণ দুটি চ্যুতি কোণে 3/4 অংশ, চ্যুতি কোণ তো আমাদের ডেল্টা, তাহলে ডেল্টা 3/4 অংশ মানে 3/4 ইন্টু ডেল্টা, তাহলে এটাই তো আমি লিখেছি। তাহলে I1 এর ভ্যালুও 3/4 ডেল্টা, I2 এর ভ্যালুও 3/4 ডেল্টা, আর হচ্ছে তোমার এখানটায় এটা হচ্ছে এর যেটা হচ্ছে 60 -60 আছে। হ্যাঁ, বোঝা গেছে তো এই ব্যাপারটা। তাহলে এবার 3/4 ডেল্টা 3/4 ডেল্টা আছে মানে কি, এটা যোগ করে দিলে আমরা 3/2 ডেল্টা পাবো, তাহলে লিখলাম। এবার একদিকে সাজিয়ে নিলাম, ডেল্টা বড় না 3/2 ডেল্টা বড়, এখানে দেখো হর ছোট লব বড়, তার মানে কিন্তু এটা কিন্তু 1-এর থেকে বড়, আর এখানে 1, তাই আমি ওটাকে মাইনাস করলাম, 60টাকে পাশে আনলাম, তারপরে সাজিয়ে লিখলে হয় এটা, তারপরে ডেল্টা বাই এটা কি 8 মনে হচ্ছে নাকি, ওহো একটু সমস্যা, আচ্ছা আমি এটা লিখে দিচ্ছি আবার। তাহলে এটা হচ্ছে তোমাদের কি, এটা হচ্ছে ডেল্টা, তাহলে ডেল্টা বাই 2 সমান হচ্ছে কত, 60, তাহলে ডেল্টা সমান হয়ে যাচ্ছে কত, 120 ডিগ্রি। বোঝা গেছে তো, আশা করি সকলে বুঝতে পেরেছো, না বুঝলে তোমরা জানাও। আর আপাতত আমি এখন নেক্সট চলে যাচ্ছি। আচ্ছা, এবার এইটা কিন্তু একটা প্রমাণ, এটা তোমাদের বইতে খুব ভালো করেই দেওয়া আছে। এবার যেভাবে লিখতে হবে, কোনটা কোন ত্রিভুজ চতুর্ভুজ এরকম ধরি টরি করে লেখা আছে, আমি আর সেখানে এত কিছু দেখাবো না, কারণ এগুলো তোমরা অলরেডি জানো, বইতে লেখাই আছে। আমি শুধু একবার রিক্যাপ করব, মানে রিভাইজ করব, যেটা পড়েছিলে সেটা দেখে নেবো তোমাদের মনে আছে কিনা, তাই না? আমার সাথে সাথে তোমরা চলো দেখো, হ্যাঁ হ্যাঁ ঠিক তো, এটা পড়েছিলাম। যদি মনে পড়ছে খুব ভালো কথা, আর যদি মনে না পড়ছে তাহলে বাবা সাবধান, তোমরা গিয়ে আমার ক্লাসটা এইটা শেষ হলেই বইটা খুলবে, যেগুলো যেগুলো তোমাদের মনে হচ্ছে মনে নেই বা আটকাচ্ছে বলে, সেগুলো কিন্তু তোমরা বইটা খুলে দেখে নাও, পড়ে নাও, কেমন? ওকে, এটা এটা আঁকতে একটু জটিল হবে, এখন আঁকতে বেকার টাইম যাবে, তাই আমি একটা ছবি নিয়ে নিয়েছি। ছবিটা তোমরা আশা করি দেখতে পাচ্ছ। এখানে হচ্ছে ABC হচ্ছে একটা প্রিজম, সেখানে পি বিন্দুতে ওপি হচ্ছে একটা ইনসিডেন্ট রেখেছে, আর তারপরে প্রতিসরণের পর PQ রশ্মি হচ্ছে প্রিজমের মধ্যে গেছে। এখানে আবার এই প্রিজমের মাধ্যম থেকে, মানে প্রিজমের যে এটা তো একটা মাধ্যম, কাঁচ হোক বা যাই হোক কিছু একটা তো মাধ্যম, তো সেই মাধ্যমের বাইরে যখন বাতাসে বেরোবে বা বাইরের মাধ্যমে বেরোবে, সেখানে আবার একবার প্রতিসরণ হবে, তাহলে সেটা যেটা বেরোচ্ছে সেটাকে আমরা বলছি ইমার্জেন্ট রে বা নির্গমন রশ্মি। এটা হচ্ছে আপতিত রশ্মি, ওটা হচ্ছে নির্গত রশ্মি বা নিঃসৃত রশ্মি, যা খুশি বলতে পারি। আর এখানে হচ্ছে কি, এইটাকে I1 ধরেছি, দিয়ে তারপরে যে ভেতরে যে প্রতিসরণ কোণটা হচ্ছে সেটাকে R1 ধরেছি। এইটা যখন এখানটায় যাচ্ছে, এই যে AC তলে আমি যখন এখানে, আচ্ছা এখানে না আমি এটা লিখে দিই, এটা এখানে কি হচ্ছে, এটা N, তো এটা হচ্ছে তোমাদের N1 আর এটা হচ্ছে N2। পরে আমাদের বলতে সুবিধা হবে। তাহলে এই যে N1N যে এখানে একটা লম্ব টেনেছিলাম, এটা অভিলম্ব, আর এপাশে হচ্ছে এসি বাহুর উপরে বা এসি তলের উপরে হচ্ছে N2Nটা হচ্ছে আমার এখানে অভিলম্ব। তাহলে সেই অভিলম্বের সাথে এই কোণটা যে কোণ করবে সেটা হচ্ছে আপতন কোণ, তাহলে এখানে R2 লিখলেও এটা কিন্তু অ্যাকচুয়ালি আপতন কোণ। আর এখানে I2টা হচ্ছে অ্যাকচুয়ালি লিখে দিয়েছি যাতে I1 প্লাস I2 একরকম বলতে সুবিধা হয়, নাই তো I1 প্লাস R2, হঠাৎ করে আর কেন এলো, 1 2 কেন আলাদা হলো, এগুলো একটা গুলিয়ে টুলিয়ে যাবে। তো আমরা সেই সুবিধের জন্য আমরা এই জিনিসগুলো করি। তো এখানে I2টা বেসিক্যালি কি হচ্ছে, ইমার্জেন্ট অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স বা নির্গমন কোণ, এটা হচ্ছে আপতন কোণ, এটা প্রতিসরণ কোণ। এখানে এবার শুধু এইটাকে যদি নেই তাহলে R2টা হচ্ছে আপতন কোণ, এটা হচ্ছে প্রতিসরণ কোণ, কিন্তু ওভারঅল আমি বলবো এটা হচ্ছে আপতন কোণ আর এটা হচ্ছে নির্গমন কোণ, যখন প্রিজম নিয়ে কথা বলবো। ঠিক আছে, এবার আরো একটা জিনিস এখানটায় দেখো, এখানটায় কি হচ্ছে, এখানটায় হচ্ছে এই যে ওপি রশ্মিটা, এই ওপি রশ্মিটা যাচ্ছিল, প্রিজমটা যদি না থাকতো তাহলে সেইভাবে OL পথে সোজা চলে যেতে পারতো, সে যায়নি, তারপরে এখানে বেঁকে গেছে, তাই এখানে যে চ্যুতিটা হয়েছে সেইটাকে আমরা কি লিখেছি, Δ1। আবার এইখানে রশ্মিটা ছিল, এও এইভাবে চলে যেতে পারতো, কিন্তু গেল এইভাবে, তা সেটা যখন এখানটায় হতো কি, সেটা Δ2 হতো, তার অপোজিট অ্যাঙ্গেল, যেহেতু বিপ্রতিপকোণ অপোজিট অ্যাঙ্গেল আমরা জানি Δ2 হয়, তাই ভেতরের তাকে আমরা Δ2 করে নিয়েছি। হ্যাঁ, তাহলে এটা গেল Δ1 Δ2। আর আমি যদি ফাইনালি ধরি, ইনসিডেন্ট রেটা এইভাবে যেতে পারতো আর বেরোলো ফাইনালি এভাবে, মানে নির্গমন রশ্মিটা, তাহলে এইটাকে যদি পেছন দিকে বাড়ি, এইখানে যে মোট কোণটা আছে এইটা হচ্ছে আমার কি, মোট চ্যুতিকোণ, তাহলে এই জিনিসটা, এই যে এই জিনিসটা হচ্ছে মোট চ্যুতিকোণ, তাই না?
ওই জিনিসটা হচ্ছে আমাদের কি মোট চ্যুতিকোণ। আর উপরে তো বলা আছে অ্যাঙ্গেল অফ প্রিজম। এই হচ্ছে মানে প্রিজম কোণ যেটা, প্রিজমের কোণ যেটা, সেটা এবার বুঝতে পেরেছো আশা করি। ছবিটা সকলের মনে পড়ে গেছে। এবার চলো ঝটপট করে ফেলি, এক এক করে দেখো এখানে কি বলেছে। এখানে যেটা বলেছে সেটা কি বলেছে দেখো, এইটা হচ্ছে ইনসিডেন্ট রে, মানে ওপি দিয়ে এটা টেনে দিচ্ছি, আর এখানে N1N হচ্ছে এখানে অঙ্কিত অভিলম্ব। তাহলে এই N1N আর এই OM বা OL এই যে রেখাটা, এই দুটোতে এইরকম করে আছে, তার মানে এর এদিকের কোণটা এর এদিকের কোণটা সমান হবে না, আবার এর এদিকের কোণ এর এদিকের কোণ সমান হয়, এটা তো আমরা জানি। তা সেই কনসেপ্ট থেকেই আমি বলছি, সেই কনসেপ্ট থেকে এটা আমরা বলতে পারি যে তাহলে দেখো তো বাবা, যে এখানে N1N আর এই OM যে রেখা দুটো এরকম ভাবে ক্রস করেছে, তার জন্য তাহলে এই I1 সমান এই ডেল্টা 1 প্লাস R1 হবে, তাই না? তাহলে ফার্স্ট আমি কি লিখছি, ফার্স্ট আমি লিখছি I1 সমান R1 প্লাস ডেল্টা 1, ঠিক আছে? আবার একইভাবে এখানে MR আর NN2 এই দুটোর জন্য I2 সমান ডেল্টা 2 প্লাস R2 হবে। এটা আমি কিন্তু সবগুলো মুখে বলে দিচ্ছি, তোমরা কিন্তু বইতে যেভাবে লিখে লিখে করা আছে সেইভাবে করবে। এখানে তো আমি আর এত লিখতে পারবো না, এখানে হচ্ছে আমি জাস্ট বলে দিচ্ছি, আলোচনা করে দিচ্ছি, কেমন? ডেল্টা 2 গেল, তাহলে এই দুটো পেলাম। আরো একটা জিনিস খেয়াল করে দেখো, কি খেয়াল করবে, খেয়াল করে দেখবে যে এই যে PMQ, এটা কিউ বিন্দু, এটা পি বিন্দু, এটা এম, এই যে PMQ যে এখানে যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের এটা কি বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কোণ সমান কি হয়, বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে বিপরীত এটা যদি বহিস্থ কোণ হয়, বিপরীত এটাকে এইরকম ভাবে লিখতে পারতাম না? এটাকে কেমন ভাবে করে, ধরো এটাকে এরকম আমি ঘুরিয়ে যদি এরকম লিখে দিই, মানে এরকম এঁকে দিই, তাহলে এটা কি হচ্ছে, এটা হয়ে যাচ্ছে ডেল্টা 1, এটা হয়ে যাচ্ছে ডেল্টা 2, এটা হয়ে যাচ্ছে ডেল্টা, সেটি তো আছে। তাহলে এই যে বহিস্থ কোণ, এটা তাহলে অন্তস্থ দুটো কোণের সমষ্টির সমান, তাহলে আমি বলতেই তো পারি ডেল্টা সমান ডেল্টা 1 প্লাস ডেল্টা 2, এইটাই বলছি, এটাই আমি বলছি। আবার এখানে কি জানি, আবার এখানে দেখছি যে ডেল্টা সমান ডেল্টা 1 প্লাস ডেল্টা 2, ক্লিয়ার? তাহলে ওইটাই যখন বলছি, তাহলে এটা ফাইনালি যেটা দাঁড়ালো আমাদের কি, ডেল্টা সমান ডেল্টা 1 মাইনাস ডেল্টা 2। এবার কি বলেছে, এবার আমি কিন্তু এই দুটোকে যোগ করে দিচ্ছি। এই দুটোকে যোগ করে দিলে কি হয় দেখো তো, I1 প্লাস I2 যখন করে দিচ্ছি কি আসছে, R1 প্লাস R2 প্লাস ডেল্টা 1 প্লাস ডেল্টা 2। এবার এই যে এখান থেকে যদি বসাই, তাহলে আমি এটা লিখতে পারি যে I1 প্লাস I2 সমান R1 প্লাস R2 প্লাস ডেল্টা, বলা যায় নাকি যায় না? যায় তো। তাহলে এবার আমি তো ডেল্টা বের করতে হবে, এখানে চ্যুতিকোণের রাশিমালা, তাহলে এখানে যখন একটা ডেল্টা পেয়ে গেছি একবার এইটাকে, তাহলে এইটাকে লিখে নাও ফাইনালি কি দাঁড়াচ্ছে, তাহলে ডেল্টা সমান দাঁড়াচ্ছে I1 প্লাস I2, এই R1 আর R2 দুটোই মাইনাস হবে, তাহলে মাইনাস R1 মাইনাস R2। এইটাকে আরো একটু গুছিয়ে লিখলে এরকম দাঁড়ায়, ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এই দুটোকে ব্র্যাকেট করে নিলে R1 প্লাস R2, এটা দাঁড়ায়। তাহলে এত দূর অবধি কি হলো, আমরা করে ফেললাম। তাহলে ডেল্টা সমান যেটা পেলাম সেটা হচ্ছে কি, ডেল্টা সমান যেটা পেয়েছি I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2, এটা পেয়েছি। এবার এখানে আরো একটা জিনিস করতে হবে, আরো একটা জিনিস কি, আরো একটা জিনিস বলতে এখানে এবার একটু চতুর্ভুজ নিয়ে একটু মাথা ঘামাতে হবে। সেটা কি বলেছে দেখো, এই যে APNQ এই যে চতুর্ভুজটা আছে, এই চতুর্ভুজটার ক্ষেত্রে তোমরা বলো তো, এ তো একটা অ্যাঙ্গেল, পি একটা অ্যাঙ্গেল, কিউ একটা অ্যাঙ্গেল, এন একটা অ্যাঙ্গেল। এখন এই N1Nটা পি বিন্দুতে তো এ বির ওপরে অভিলম্ব, তাহলে অ্যাঙ্গেল পিটা কত হলো, 90 না? অভিলম্ব তো 90 তো হবে। একইভাবে এই N2Nটা কিউ বিন্দুতে এসির ওপরে লম্ব, তার মানে যে কিউ যে কোণটা এটা হয়ে যাবে 90। তাহলে আমি এখানটা একটু লিখে ফেলি, তাহলে কি হচ্ছে, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল পি, আর কি আছে প্লাস অ্যাঙ্গেল এন, এটা এই যে এই পুরো চতুর্ভুজটা নিচ্ছি তাই না, আমার এনটাও নিতে হবে। তাহলে অ্যাঙ্গেল এন প্লাস অ্যাঙ্গেল কিউ, এইটা সমান হচ্ছে আমার কত, এইটা সমান হচ্ছে আমাদের 360 ডিগ্রি। এবার এইটা 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, তার মানে কত হয়ে গেল, তাহলে এ প্লাস এন, এই দুটো 90 ডিগ্রি অ্যাড হলে কত হয়, 180 ডিগ্রি। তাহলে আমি লিখতে পারি 180 ডিগ্রি সমান
360 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে আমি এটাও লিখতে পারি যে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল এন এটা সমান হচ্ছে 180 ডিগ্রি। লেখা যায়? এটা যদি 180 ডিগ্রি লেখা যায় তাহলে আমি এটাও লিখতে পারি, কি লিখতে পারি, যে অ্যাঙ্গেল এ সমান 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এন। হলো এতটা অবধি। এটা চতুর্ভুজের কাজ হয়ে গেল। আরো একটা কাজ আছে, চাপ নেই, অনেক তোমাদের কাজ শেখাবো। দেখো এবার আরো একটা লাস্টে যে পি কিউ এন জিনিসটা আছে, এই যে পি কিউ এন ত্রিভুজের মধ্যে থেকে R1 R2 আর অ্যাঙ্গেল এন একটা ত্রিভুজের অন্তর্বর্তী মানে সমস্ত কোণ, ত্রিভুজের যে অন্তস্থ কোণগুলো থাকে সেগুলোর যোগফল কত হয়? 180 ডিগ্রি। তাহলে আমাদের এখানে কি হবে? এখানে কিন্তু আমি এটা বলতে পারি R1 প্লাস R2 প্লাস অ্যাঙ্গেল এন এটা হচ্ছে আমাদের কত? 180 ডিগ্রি। তাহলে আমি এখানে এটা বলতে পারি যে R1 প্লাস R2 এইটা সমানই হয়ে যাচ্ছে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এন। হয়ে গেল? তাহলে দেখো তো, এবার দেখো এ সমানও বেরিয়েছিল 180 ডিগ্রি মাইনাস এন, R1 প্লাস R2 সমানও বেরিয়েছিল 180 ডিগ্রি মাইনাস এন। তাহলে আমি বলতে পারি তো এটা, তাহলে আমি এটা বলতে পারি যে, কি বলতে পারি, তাহলে আমি এই দুটো থেকে এইটা বলতে পারি যে অ্যাঙ্গেল এ সমান R1 প্লাস R2, তাই না? তাহলে অ্যাঙ্গেল এ সমান কি হচ্ছে? R1 প্লাস R2। তাহলে এবার এইখানটায় ছিল, দেখো এই যে ডেল্টা প্লাস I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2, এই যে জিনিসটা আছে এইখান থেকে আমি তাহলে লিখে দিচ্ছি কি, তাহলে এইটা আমি ফাইনালি লিখতে পারছি ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস অ্যাঙ্গেল এ। এটি তোমাকে জানতে চেয়েছে, এটি তো প্রুফ করতে বলেছে চ্যুতিকোণের রাশিমালা, যেখানে প্রচলিত জিনিসগুলো মানে চিহ্নগুলি প্রচলিত অর্থ ব্যবহার কি বলেছে বহন করে। তাহলে পরপর বোঝা গেল। প্রথমে আমরা কি করলাম? বিপ্রতীপ কোণ দিয়ে I1 সমান R1 প্লাস ডেল্টা 1, তারপরে করলাম I2 সমান R2 প্লাস ডেল্টা 2, সেখান থেকে আমরা লিখলাম। তারপরে এই PQM এই যে ত্রিভুজটা, PQM ত্রিভুজটা থেকে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান, সেই কনসেপ্ট থেকে আমরা কি করে নিলাম? ডেল্টা সমান ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 দিয়ে ফাইনালি আমি I1 I2 R1 R2 আর ডেল্টার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করলাম। তারপরে আমি কি করলাম? আমার মূল উদ্দেশ্য হচ্ছে R1 R2 এর সাথে আমাকে এনিভাবু এটাকে রিলেট করা। R1 R2 তো আমাদের দেওয়া নেই, দেওয়া আছে কি এ কে রিলেট করতে হবে। কি করে করতে পারবো? তাহলে R1 R2 এর সাথে আমি এন এর সম্পর্ক পেয়ে যাব, আবার এই বড় চতুর্ভুজটা দেখলে এন সাথে এ পেয়ে যাব। তাহলে সেই দুটোকে যখন করলাম যে এ সমান মাইনাস 180 ডিগ্রি মাইনাস এন, আবার R1 প্লাস R2 এর সমানও হচ্ছে তোমাদের 180 ডিগ্রি মাইনাস এন, তার মানে আমি বলতে পারি এই R1 R2 সমানটা, এই যে R1 R2 টা লিখেছি এইটাই হচ্ছে এ এর সাথে সমান। তাহলে লিখলাম এইটাই, এই যে লিখেছি। তাহলে এবার এই R1 R2 জায়গায় আমি যদি এর ভ্যালুটা বসিয়ে দিই তাহলে আমি টোটাল চ্যুতিকোণটা পেয়ে যাব। ক্লিয়ার? একটু বড় ছিল, কিন্তু তোমরা যারা পড়েছো ভালো করে প্র্যাকটিস করলে খুব বেশি সময় লাগবে না। সব কিছু মিলিয়ে যদি লেখালেখিও ঠিকঠাক করো ম্যাক্সিমাম তোমার 5 মিনিট সময় লাগবে। আর একটা 3 মার্কসের কোশ্চেনের জন্য আমাদের ধরা হয় 6 মিনিট সময়, তাই না? তাই তোমরা আরামসে পারবে, মাথা ঠান্ডা করে করো, আর অবশ্যই প্র্যাকটিস করে নিও। কারণ আগে থেকে প্র্যাকটিস না করা থাকলে স্যার বললো দেখে নিলাম, ঠিক আছে দেখে নিলে আমি রিক্যাপ করিয়ে দিলাম, কিন্তু একদম লিখে লিখে তোমরা কিন্তু প্র্যাকটিস করো। মানে অফলাইন ক্লাসগুলোতে তো দেখি আমি, সেখানে কিন্তু অনেকেই কিন্তু লিখতে পারছে না, বুঝতে পারছো? অনেকে লিখতে পারছে না, বলতে পারছে জানে, কিন্তু যে একটা গুছিয়ে লিখতে গেলে লিখতে পারছে না। এই লেখাটা অভ্যেস করতে হবে, তোমরা কিন্তু লিখে লিখে প্র্যাকটিস করো, ঠিক আছে? ওকে, এর পরের কোশ্চেন কি বলেছে? এর পরের কোশ্চেন বলেছে, ও বাবা আবার একটা, তাহলে আবার একটা কি বলেছে? আবার একটা এখানে যে প্রমাণটা বলেছে বক্রতা ব্যাসার্ধ সমান 2 ইন্টু ফোকাস দূরত্ব। এখানেও আমি একটা ছবি নিয়ে নিয়েছি। দেখো এখানে আমি একটা কি নিয়েছি? উত্তল দর্পণ নিয়েছি। উত্তল দর্পণটা কি? উত্তল দর্পণটা হচ্ছে আমাদের M1 আর M2। উত্তল দর্পণটা হচ্ছে M1 M2। এখানে এ পি হচ্ছে তার পোল, এফ হচ্ছে তার ফোকাস বিন্দু, সি হচ্ছে তার সেন্টার অফ কার্ভেচার। এবার এখানে ও বিন্দু থেকে এ তে গেছে, এখানে যা দেওয়া আছে আমি তাই করছি, আমি আর ঘাঁটছি না। তাহলে ও বিন্দু থেকে একটা, ও মানে অবজেক্ট, অবজেক্ট থেকে একটা আলোক রশ্মি গেছে, এ বিন্দুতে আপতিত হয়েছে, দিয়ে সে গেছে। এবার স্পষ্টতই এই যে ও এ সরল রেখাটা এটা কিন্তু প্রধান অক্ষের সমান্তরাল। এই প্রধান অক্ষটা যদি এক্স ওয়াই হয় তাহলে প্রধান অক্ষের সমান্তরাল। তাহলে প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোক রশ্মি যায় সে তো ফোকাস দিয়েই যাবে, জানি আমরা। আবার আমি এটা বলেছি তোমাদেরকে কিনা জানি না, বা তোমরা এটা নিশ্চয়ই জানো, তোমরা এর আগে ক্লাসে পড়েছো, এতগুলো ভিডিও হচ্ছে, নিশ্চয়ই স্যারেরা বলেছেন, তোমরা জানো। আর যদি না জানো তাহলে আমি বলছি শোনো।
তাহলে এই যে আপতন বিন্দু, অবতল দর্পণের ক্ষেত্রে না কোনো আপতন বিন্দু থেকে তুমি যদি ওই সেন্টার অফ কার্ভেচার, মানে কি বলতো, এটা আমি অ্যাকচুয়ালি এঁকে বোঝাই, একটু মুছে দেবো পরে। এটা ধর একটা অবতল দর্পণ, তাহলে এটা তো বিশাল বড় একটা গোলকের একটা অংশ, তাহলে এটা হচ্ছে তার কি সেন্টার। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে এটা হচ্ছে সি, এটা হচ্ছে এফ। এখন আপতন বিন্দুতে যদি তুমি কোনোভাবে কিছু একটা টানো, এইভাবে যদি রশ্মি টানো, এটা হচ্ছে আপতন বিন্দু। এখন তুমি খেয়াল করে দেখো, সি থেকে মানে কোনো বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো রেখাই পরিধির উপরে যদি টানা হয় সেটা কিন্তু লম্ব হয়। তার মানে এখন সি থেকে এটা তো এই পরিধির উপরেই বসছে, এই যে কাল্পনিক গোলকটা আছে তার পরিধির উপরে এ বসছে। তাই কিন্তু তুমি যদি অভিলম্ব টানতে চাও তোমাকে এত কিচ্ছু ভাবতে হবে না। এটা হচ্ছে তোমার এই বক্র মানে গলীয় দর্পণের ক্ষেত্রে এটা সুবিধে আকার। তোমাকে একদম স্কেল সোজা হয়েছে কিনা বাঁকা হয়েছে কিনা কিচ্ছু ভাবতে হবে না। তোমরা চোখ বন্ধ করে বক্রতা ব্যাসার্ধটা, সরি বক্রতা কেন্দ্রটা যদি ঠিকঠাক নেওয়া থাকে, তাহলে বক্রতা কেন্দ্র আর আপতন বিন্দুর মধ্যে একটা দাগ টেনে দাও, ওটাই হয়ে যাবে অভিলম্ব। কেন? এটা তো কেন্দ্র, এটা তো পরিধি। তাহলে কেন্দ্র থেকে পরিধির উপরে যে লাইনটা নিই সেটা সবসময়ের জন্য আমাদের কি হয়? লম্ব হয় না, 90 ডিগ্রি হয়। এটা আমরা জানতাম। তাহলে চলো কি বলেছে আর একবার দেখে নি। তাহলে এটা প্রুভ করে ফেলতে হবে। আচ্ছা ওহো, এটাও মুছে গেল। তাহলে m1 m2 ছিল, আর এটা ছিল x, আর এটা ছিল y। ওকে, বেশ। আচ্ছা, এটা আমাদের এখন প্রুভ করতে বলেছে। এখানে দেখো, এখানে প্রুভ যেটা করব সেটা কিন্তু অলরেডি আমাদের বলা আছে, আমাদের বলে দিতে হবে যে ও এ হচ্ছে এখানটায় একটা প্রধান অক্ষের সমান্তরালে আগত আলোকরশ্মি, যেটা অবতল দর্পণে এ বিন্দুতে প্রতিফলনের পরে ফোকাস বিন্দু এফ দিয়ে গেছে এবং অভিলম্ব হলো সি এ, এরকম আমাদের সবটা বলে দিতে হবে। তাহলে খেয়াল করে দেখো, এটা প্রতিফলনের সূত্র অনুযায়ী এটা যদি অভিলম্ব হয় এসিটা, আর ও এটা যদি আপতন কোণ হয় এ, আর এখানে কি নাম দিই, বিটি দিয়ে দিই। এ বিটা যদি তোমার প্রতিফলন কোণ হয়, তাহলে সরি প্রতিফলিত রশ্মি হয়, তাহলে আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হবে, তাই তো? যেহেতু আপতন কোণ প্রতিফলন কোণ তো আপতন কোণ প্রতিফলন কোণ তো সমান হবে, এটা আমরা সকলেই জানি প্রতিফলনের সূত্র অনুযায়ী। তাহলে এটা লিখতে পারি যে কি হচ্ছে ও এসি, অ্যাঙ্গেল ও এসি সমান অ্যাঙ্গেল, আরটা কি বলেছে, সি এ এফ, লিখতেই পারি আমরা, বা এফ এ সি। তাহলে অ্যাঙ্গেল এফ এ সি হলো। এবার আরো একটা জিনিস দেখো, এখানে কি বলেছে, ও এ হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল। তার মানে আমি যদি ও এ সমান্তরাল এক্স ওয়াই এবং এসিটাকে ভেদক হিসেবে নিই, তাহলে কি হবে বলতো? এখানে যদি আমি এখন লিখি যে ও এ সমান্তরাল এক্স ওয়াই ও এসি ভেদক সাপেক্ষে, এসি এসি ভেদক সাপেক্ষে, ভেদক সাপেক্ষে কি লিখতে পারি, ও এসি আর এ সি এফ এ দুটো কি একান্তর কোণ। তাহলে এটা কি হবে, ও এসি সমান কি হবে, এখানটায় এসি এফ হয়ে যাবে। এসি এফ বা এসিপি যা খুশি লিখতে পারো, এসি এফ বা এসিপি। কেন? এ দুটো হচ্ছে আমাদের কি একান্তর কোণ, এটা একান্তর কোণ, এ দুটো হচ্ছে আমাদের একান্তর কোণ। তাহলে ও এসি আর ও এসি সমান এফ এসি আর ও এসি সমান এসিপি। তার মানে এই দুটো থেকে আমি বলতে পারি যে অ্যাঙ্গেল এফ এসি সমান অ্যাঙ্গেল এসিপি। মানে তোমার এখানে এই যে এই অ্যাঙ্গেলটা যেটা আছে, এটা হচ্ছে এইটা, এটা, তাই না? বোঝা যাচ্ছে তো? ওটা যদি হয় তাহলে তোমার কি হচ্ছে, এই যে অ্যাঙ্গেলটা ও এসি সমান এসিপি, লিখলাম তো এসিপি, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই যে আই, এখানে কালো কালিটা নিয়ে নিই, দিলে বুঝতে পারবে। এইটা যদি আই হয় তাহলে এটাও কত হবে, এটাও আই হবে না? আই হবে, কারণ এটা এটা তো আই, এটা তো আই, তাহলে এটাও আই হবে, একান্তর কোণ। তার মানে কি দাঁড়ালো, এবার আই সমান আর, আবার এটা আই, তার মানে কি হলো, এই যে এসিপি আর হচ্ছে এই জিনিসটা তোমার হচ্ছে এই যে এফ এসি, এটা হয়ে যাচ্ছে সমান হয়ে গেল। তাহলে এখন এই দুটো যদি সমান হয়ে যায়, এই যে ত্রিভুজ সি এফ এ যেটা আছে, তাহলে ত্রিভুজ সি এফ এর কি হয়ে যাবে, ত্রিভুজ এ এফ সি বা এসিএফ, ত্রিভুজ এ এফ সিটা তাহলে কি হয়ে যাবে, এই ত্রিভুজটা এ এফ সি, এই ত্রিভুজটার দুটো কোণ, ধরো একটা ত্রিভুজ এরকম এঁকেছি, এর যদি এরকম দুটো ভূমিস্থ কোণ সমান হয়ে যায়, তাহলে এটাকে আমি কি বলি, এটাকে কি বলি, এটাকে কি বলা হয়, সমদ্বিবাহু বলা হয় না? সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয় তো।
আর যদি সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয় তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের এই দুটো বাহু সমান হয় না, তাই তো? যে দুটো কোণ সমান তার বিপরীত বাহুদ্বয় সমান। তাহলে এফএসি হলো, তাহলে এফএসি কি? এফএসি হচ্ছে আমাদের এখানে সমদ্বিবাহু। তাহলে আমাদের এফএসি হচ্ছে কি? সমদ্বিবাহু। তাহলে সমদ্বিবাহু যদি হয় তাহলে আমি এটা লিখতে পারি যে সিএফ সমান এফ এ। কেন সিএফ সমান এফ এ কেন লিখবো? কারণ আমার এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান, তার মানে আমার এই যে বাহুটা এই বাহুটাও সমান হবে। তাহলে ওই বাহুটা যখন সমান হবে তাহলে আমি লিখলাম সিএফ সমান এফ এ। এবার আরো একটা কথা, এবার আমরা এগুলো সবগুলোই কিন্তু উপাক্ষীয় রশ্মি নিয়ে করি। উপাক্ষীয় রশ্মি কাকে বলে? উপাক্ষীয় রশ্মি হচ্ছে প্রধান অক্ষের কাছে যেগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে উপাক্ষীয় রশ্মি। তার মানে এটা যদি উপাক্ষীয় রশ্মি হয় তাহলে এইটা খুব কাছাকাছি। এখন খুব যদি কাছাকাছি হয় তাহলে এই এফ এ আর এফ পিটা বলতেই পারি আমরা। তাহলে উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে এখানে বলতেই পারি। তাহলে উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে কি হচ্ছে? এই যে এফ এটা যেটা এফ এটা ইন্টু কি বলেছে? প্রায় সমান। এফ এটা হচ্ছে প্রায় সমান কার সাথে সমান? এপির সাথে। এফ এটা হচ্ছে প্রায় সমান এপির সাথে। তার মানে এবার এফ এটা যদি এপির সাথে সমান হয় তাহলে সিএফ সমান এপি বলতে পারি প্রায়। তাহলে এখান থেকে আমি বলতে পারি সিএফ সমান প্রায় এপির সমান, তাই না? তাহলে এখন সিএফ আর এপি যদি সমান হয় তাহলে সিপিটা তো পুরোটা। তাহলে এইটা কি বলতে পারি যে সিপি সমান আমাদের তো কি ছিল? সিএফ প্লাস এফপি। এখন এই দুটো যদি সমান হয় আমি এই দুটোকে তো গুণ করে দিতে পারি। এই দুটো যদি সমান হয় তাহলে গুণ করে দিতে পারি। তাহলে সিপি সমান 2 ইন্টু সিএফ করতে পারি, সরি এপি করতে পারি 2 ইন্টু এফপি। কেন? কারণ আমরা স্যার এক্ষুনি তো দুটো সমান প্রমাণ করলাম। আমার যদি এখানে কি লিখবো, এটা সিএফ যদি হয় তাহলে এটা লিখতে তো পারি এফপি প্লাস এফপি, লিখতে পারি না? সিএফ আর এফপি যদি সমান হয় লিখতে পারি। তাহলে এফপি প্লাস একটি মানে 2 এফপি। এই তো হয়ে গেল, এইটাই তো প্রুফ। আর কি চেয়েছে? এবার এইটাকেই যদি তুমি ভালোভাবে করো তাহলে কি দাঁড়াবে? সিপি মানে কি আমাদের এখানটায়, আমি এখানে উপরে লিখে নিচ্ছি বাকিটা। তাহলে কি দাঁড়ালো? সিপি সমান হচ্ছে 2 ইন্টু এফপি। সিপিটা কি? সিপি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, তার মানে আমার হয়ে গেল বক্রতা ব্যাসার্ধ। আর তারপরে এফপিটা কি? এফপিটা স্যার হচ্ছে মেরু আর ফোকাসের মধ্যবর্তী দূরত্ব। তার মানে কি? মেরু আর ফোকাসের মধ্যবর্তী দূরত্ব যেটা সেটা হচ্ছে ফোকাস দূরত্ব। তার মানে আমার দাঁড়িয়ে গেল 2 ইন্টু ফোকাস দূরত্ব। ওইটি তো জানতে চেয়েছে। হয়ে গেল না প্রুফ? তাহলে প্রুফ হলো তো? কি গো? তাহলে আমরা ফাইনালি কিন্তু প্রুফ করে ফেললাম যে বক্রতা ব্যাসার্ধ সমান 2 ইন্টু ফোকাস দূরত্ব। ঠিক আছে, বেশ। এর পরের প্রশ্ন কি আছে দেখি। এর পরের প্রশ্ন বলেছে লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে? খুব ভালো প্রশ্ন। লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে? লেন্সের আলোক কেন্দ্র হচ্ছে তোমার এটা কি? লেন্সের আলোক কেন্দ্র এটা ধরো একটা তোমার উত্তল লেন্স বা অবতল লেন্স যাই হোক না কেন, আমি এখানে উত্তল লেন্সটাই নিলাম। তাহলে এইটা বলছে যে লেন্সের ওপরে যদি কোনো আলোক রশ্মি এক পৃষ্ঠে আপতিত হয়ে প্রধান অক্ষের উপরে একটা নির্দিষ্ট বিন্দু, অবশ্যই এটা পাতলা লেন্স হতে হবে। পাতলা লেন্সের ক্ষেত্রে লেন্সের এক পৃষ্ঠে আলোক রশ্মি আপতিত হয়ে যদি কোনো প্রকার চ্যুতি ছাড়াই বিপরীত পৃষ্ঠ দিয়ে বেরিয়ে যায় তাহলে লেন্সের ভেতরে প্রধান অক্ষের ওপরে যে নির্দিষ্ট বিন্দুতে এটা ছেদ করে তাকেই বলছি আমরা কি? আলোক কেন্দ্র। তাকেই আমরা কি বলছি? তাকেই আমরা বলছি আলোক কেন্দ্র। হ্যাঁ, তাহলে এই যে নির্দিষ্ট বিন্দুটাকে আলোটা ছেদ করছে, আলোক রশ্মির গতিপথ, তাকে বলছে আলোক কেন্দ্র। তাহলে কি হলো? পাতলা লেন্সের ক্ষেত্রে কোনো আলোক রশ্মি যদি লেন্সের এক পৃষ্ঠে আপতিত হয়ে বিপরীত পৃষ্ঠ দিয়ে কোনো চ্যুতি ছাড়া বেরিয়ে যায়, এখানে কিন্তু কোনো চ্যুতি হচ্ছে না, চ্যুতি ছাড়া বেরিয়ে যায়, তবে সেই আলোক রশ্মির গতিপথ লেন্সের ভেতরে প্রধান অক্ষের উপর যে নির্দিষ্ট বিন্দু, এই যে নির্দিষ্ট বিন্দু এইটাকে যে ছেদ করে তাকে বলা হচ্ছে আলোক কেন্দ্র। কেমন? ওকে, ক্লিয়ার হয়েছে? বইতে সকলের সংজ্ঞা আছে, তোমরা পড়ো, এটা এমন কিছু কঠিন ব্যাপার নয়। এর নেক্সট কোশ্চেন কি বলেছে? বলেছে একটি বস্তুর দৈর্ঘ্য কি বলেছে? 5 সেন্টিমিটার। তাহলে বস্তুর দৈর্ঘ্য হচ্ছে ও, বস্তুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। এটিকে উত্তর লেন্সের সামনে 2 সেন্টিমিটার দূরত্ব রেখেছে, মানে ইউটা হচ্ছে 2 সেন্টিমিটার। আর প্রতিবিম্ব পাওয়া গেছে হচ্ছে আমাদের কত? প্রতিবিম্ব পাওয়া গেছে 10 সেন্টিমিটার। আমাদের কি জানতে চেয়েছে? রৈখিক বিবর্ধন কত জানতে চেয়েছে, আর জানতে চেয়েছে প্রতিবিম্ব দূরত্ব কত হবে সেটা জানতে চেয়েছে। তো এই ছিল আমাদের তিনটে দেওয়া আছে, এই দুটো জানতে চেয়েছে।
আমরা সকলেই জানি রৈখিক বিবর্ধন সমান কি? রৈখিক বিবর্ধন সমান প্রতিবিম্বের আকৃতি বা প্রতিবিম্বের উচ্চতা বাই তোমার কি বস্তুর উচ্চতা। তাই এখানে কত আছে I/O, এখানে যদি 10 হয় এখানে হচ্ছে 5। আচ্ছা এখানে কিন্তু ভুলে আবার সেন্টিমিটার লিখবে না, কেন? উপরেও 10 সেন্টিমিটার, নিচেও 5 সেন্টিমিটার, তো এটা একক বিহীন রাশি হয়ে যাচ্ছে। তাহলে আমাদের রৈখিক বিবর্ধন হলো 2। তাহলে এটা হয়ে গেল কি আমার 1 নম্বর উত্তর, রৈখিক বিবর্ধন 2। এবার বলেছে প্রতিবিম্ব দূরত্ব। প্রতিবিম্ব দূরত্ব কি জানি, আবার কিন্তু রৈখিক বিবর্ধন কি একটাই ফর্মুলা নাকি? না না, এখানে বলেছে কি প্রতিবিম্বের উচ্চতা। আমরা কিন্তু প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তু দূরত্ব করতে পারি। তার মানে আমি এটা লিখতে পারি যে ভি সমান এম ইন্টু ইউ, লিখতে পারি তো। এখানে এম এর ভ্যালু কত পেয়েছি আমরা? এম এর ভ্যালু পেলাম 2, বসিয়ে দাও। ইউ এর ভ্যালু কত দেওয়া আছে? 2, এটা বসিয়ে দাও। তাহলে আমরা এখানে কিন্তু সেন্টিমিটার হবে, কেন? এম হচ্ছে একক বিহীন রাশি, ইউ হচ্ছে একক আছে সেন্টিমিটার, তাহলে আমার হয়ে গেল সেন্টিমিটার। তাহলে কত হবে? 4 সেন্টিমিটার। তাহলে এটা হয়ে গেল আমাদের 2 নম্বর, তাই না? খুব সোজা প্রশ্ন ছিল কিন্তু এটা। একটি উত্তর লেন্সকে 2 সেন্টিমিটার দূরত্বে রাখলাম, 10 সেন্টিমিটার প্রতিবিম্ব পাওয়া গেছে, আর বস্তুর দৈর্ঘ্য বলা আছে 5 সেন্টিমিটার। রৈখিক বিবর্ধন কত আর প্রতিবিম্ব দূরত্ব কত? বোঝা গেছে আশা করি সকলের। কি গো, বুঝতে পারছো তো? তোমরা আবার কমেন্ট করো দেখি। আমি কিন্তু দেখবো ক্লাসের পরে, এটা যখন আপলোড হবে, মানে তোমরা এখন দেখছো আপলোড হয়ে গেছে, আমি কিন্তু দেখবো এটা, কেমন? বাহ, আলোটা খুব তাড়াতাড়ি হয়ে গেল। তবে আলোতে কিন্তু বেশ বড় বড় দুটো আমাদের প্রুফ ছিল, সেটা আমরা আলোচনা করে নিলাম, একটু সময় লাগলো। তোমরা যারা ভুলে গেছো বলে মনে হচ্ছে তারা বইটা একবার পড়ে নাও, ভালো করে দেখে নাও। আর যাদের মনে আছে তাদের খুব ভালো, তবে অবশ্যই খাতায় লিখে লিখে করবে। এবং আমি এখানে বোঝানোর জন্য জাস্ট ফর্মুলাগুলো বা জাস্ট সিম্বলগুলো লিখে যাচ্ছি। শুধু সিম্বলগুলো লিখে দিলে কিন্তু তোমাদের হবে না, তোমাদেরকে কিন্তু ভালো করে লিখতে হবে। এই ত্রিভুজের ক্ষেত্রে, এই ত্রিভুজের ক্ষেত্রে বা ওই চতুর্ভুজের ক্ষেত্রে এই কোণ, এটা ওটা সবটা লিখতে হবে। এবং এটাও লিখতে হবে যে তোমাকে পুরো সিনারিওটাকে বলতে হবে। ধরা যাক এবিসি প্রিজনের এবি তলের উপরে একটা আলোকরশ্মি এসে আপতিত হচ্ছে, তারপরে প্রতিষ্ঠিত হয়ে এসি তল থেকে নির্গত হচ্ছে, মানে বইতে যেমন ভাবে আছে গুছিয়ে সুন্দর করে পরিষ্কার করে লিখবে। আর এগুলো যেহেতু 3 নম্বরের আছে, ছোট করে হলেও অবশ্যই ছবি আঁকবে। তোমার কোনটা এবি তল, তোমার কোনটা সিবি তল, সেটা কি পরীক্ষক বুঝতে পারবে? তোমাকে কিন্তু আঁকতে হবে। এবং সেটা গলীয় দর্পণের ক্ষেত্রেও আঁকতে হবে, যেটা যে প্রুভ করলাম বক্রতা ব্যাসার্ধ সমান 2 ইন্টু ফোকাস দূরত্ব। আর প্রিজমের ক্ষেত্রেও আঁকতে হবে, তোমাকে কিন্তু আঁকতে হবে ছোট করে, ঠিক আছে? তো আমাদের এবার কি বলেছে, এবারে আমাদের চলে এসেছি অধ্যায় 6 চলতড়িৎ। চলতড়িতের কি কি কোশ্চেনগুলো আছে দেখিনি, খুব সোজা সোজা কোশ্চেন ছিল। বাহ, প্রথমেই একটা অঙ্ক দিয়েছে। চলতড়িৎ অঙ্কগুলো আমার খুব ভালো লাগে, বুঝলে? তো কি বলেছে, বলেছে একটি বাড়িতে 10টি 40 ওয়াটের বাতি, 5টি 80 ওয়াটের পাখা এবং 80 ওয়াটের একটি টিভি দৈনিক চলে 6 ঘন্টা করে। আচ্ছা, এখানে একটা সুবিধা হয়েছে, সবগুলোই কিন্তু আমাদের একই সময় দিয়ে দিয়েছে। তাহলে আমি সবগুলো যন্ত্র মিলিয়ে মোট কত ক্ষমতা হচ্ছে বের করে নিই। তাহলে স্যার ক্ষমতা বের করে লাভ কি হবে? আমাকে তো চেয়েছে শক্তির একক। আরে বাবা, আমি তোমাদেরকে বলেছি তো, তোমরা এতদিন পড়েছো তো, যে পি সমান কি E/T, মানে শক্তি বাই সময় বা কার্য বাই সময়, এগুলো তো পড়েছো। তাহলে শক্তি বাই সময় যদি হয়, আমাকে এখন তাহলে এখন শক্তি যদি চেয়েছে, আমি P ইন্টু টি করতে পারবো না? করে দিলেই হয়ে যাবে তো। তাহলে আমি যদি মোট ক্ষমতা যদি বের করে নিই আর মোট সময় যদি বের করে নিই, তাহলে পেয়ে যাব শক্তি, তাই তো? এবার তোমাদেরকে মাথায় রাখতে হবে, এখানে এককগুলো খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু ঘন্টায় দেওয়া আছে, আমাদেরকে যদি শক্তি জুলে বের করতে হবে তাহলে কিন্তু সবগুলোকে সেকেন্ডে করতে হতো। যদি আমাদের এখানে কি বলে দিয়েছে, বলে দিয়েছে বিওটি ইউনিটে। হ্যাঁ, বিওটি ইউনিটে মানে কিলোওয়াট আওয়ারে। তার মানে আমার সমস্ত ক্ষমতাগুলোকে আগে ওয়াটে বা কিলোওয়াটে ট্রান্সফার করতে হবে, আর তারপরে সমস্ত যে সময়টা আছে সেটাকে আমাদের কি করতে হবে, মোট সময়টাকে ঘন্টায় করতে হবে। তাহলে এখানে কি লিখবো, মোট, আমি একদম করে দিচ্ছি, মোট ক্ষমতাটা কি হবে, মোট ক্ষমতা যদি পি করি তাহলে কি হবে বলো তো? মোট ক্ষমতা যদি আমি পি করি তাহলে আমার হবে পি সমান কত হবে? পি সমান এখানে কি বলেছে, 10টি 40 ওয়াটের বাতি আছে, তাহলে 10টি 40 ওয়াটের বাতি আছে, 5টি 80 ওয়াটের পাখা আছে, তাহলে 5টি 80 ওয়াটের পাখা আছে, আর একটি 80 ওয়াটের টিভি আছে, তাহলে একটা 80 ওয়াটের টিভি আছে। এটা কি হবে, সবগুলো কিন্তু ওয়াট আছে, কোনোগুলো কিলোওয়াট নেই, তাহলে আমাদের এখানে হয়ে গেল ওয়াট। তাহলে এখানে কত হচ্ছে, 10 4 400, 5 80 400 আর 80, তাহলে 400 400 800 আর 80, মানে তোমার কত হচ্ছে টোটাল 880 ওয়াট হচ্ছে, তাই না? তাহলে টোটাল হচ্ছে তোমার কত, 880 ওয়াট। ক্লিয়ার?
এবার মোট সময় কত? মোট সময় হচ্ছে, যেহেতু প্রত্যেক দিনই একই সময় ধরে চলে এবং প্রত্যেকটা যন্ত্রাংশই একই সময় ধরে চলে, তাহলে আমার দৈনিক 6 ঘন্টা করে, এইভাবে 30 দিন বলেছে, তাহলে এতগুলো ঘন্টা, তাহলে আমার কত হচ্ছে টোটাল 180 আওয়ার হয়ে যাচ্ছে, তাই তো 180 আওয়ার। তারপর মোট একক যেটা চেয়েছে, সরি মোট ব্যয়িত শক্তি যেটা চেয়েছে, তাহলে সেটা কি হবে? ইলেকট্রিক্যাল এনার্জি সমান কত? পি ইন্টু টি। পি ইন্টু টি করলে কত আছে? পি ইন্টু টি করলে আসছে আমাদের এটা এসেছিল 880 ওয়াট, আর এটা এসেছিল 180 ঘন্টা, তার মানে আমাদের চলে এলো ওয়াট আওয়ার, তাই তো? তাহলে আমাদের চলে এলো ওয়াট আওয়ার। তাহলে কি হচ্ছে, আমাদের যখন এই জিনিসটা থাকছে তখন কি হচ্ছে, আমাদের এটা গুণ করলে আমরা ফাইনালি কত পাবো বলো তো? গুণ করলে কত পাবো? গুণ করলে আমাদের যেটা হয়ে যাবে সেটা 18 ওয়াট, এখানে তো শূন্য চলে যাবে, আচ্ছা ঠিক আছে, তো হ্যাঁ, তাহলে আমরা যেটা ফাইনালি পাবো, এটা আমি করেছিলাম, তোমরা খাতায় করে দেখবে, সেটা হচ্ছে 158400 ওয়াট আওয়ার, এটা ফাইনালি আমাদের আসবে। আর এবার দেখো ওয়াট আওয়ার, আমাদের যে বিওটি, আমরা কি জানি? এক বিওটি সমান কত? এক বিওটি ইউনিট সমান কত? এক বিওটি ইউনিট সমান কিন্তু হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার। তাহলে আমাদের 1 কিলোওয়াট করতে হবে। 1 কিলোওয়াট, ওয়াট থেকে ওয়াট কিলো মানে কিলোওয়াটে করতে গেলে কি করতে হবে? 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই যে পুরো রাশিটা যেটা আছে, এইটাকে আমি 1000 দিয়ে গুণ করব, সরি ভাগ করব। ভাগ করলে কত পাবো? ভাগ করলে পাবো কিলোওয়াট আওয়ার। তাহলে একটা দুটো শূন্য কেটে গেল, আরো একটা শূন্য থেকে গেল, মানে দশমিকটা চলে আসবে। তাহলে আমি কি লিখছি? যে 158.4 কিলোওয়াট আওয়ার। এবার এটা রাখতে পারি, কিন্তু যেহেতু বিওটি এককে বলেছে, তাই আমি কি লিখছি? তাই আমি লিখছি ই সমান, তাহলে কিলোওয়াট আওয়ারে চলে এসছে, মানে এটা তো অলরেডি আমাদের কি হয়ে যাচ্ছে? বিওটি হয়ে যাচ্ছে, বিওটি ইউনিট। তাহলে আমার ফাইনাল যেটা এলো, অ্যান্সারটা এলো 158.4 বিওটি ইউনিট। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। কেমন? নেক্সট বলেছে সলিনয়েড কাকে বলে? সলিনয়েড কি? সলিনয়েড কি? যদি অন্তরিত তারকে একটা জড়ানো হয়, কার উপরে জড়ানো হয়? একটা নিরেট বা ফাঁপা তোমার চোঙের উপর, অপরিবাহী চোঙের উপরে, নিরেট বা ফাঁপা অপরিবাহী চোঙের উপরে আমি যদি অন্তরিত তারটাকে এইভাবে জড়িয়ে 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 দিই, তাহলে যে আকৃতিটা পাওয়া যায়, তার সেইটাকে বলা হচ্ছে কি? সলিনয়েড। এই পোর্শনটাকে বলছি সলিনয়েড, তাই তো? এটা বইতে তোমাদের সংজ্ঞা আছে, যে নিরেট বা ফাঁপা অপরিবাহী কোনো চোঙের উপরে অন্তরিত তারকে যদি কুণ্ডলিক আকারে জড়ানো যায়, তাহলে যে স্ট্রাকচারটা পাওয়া যায়, ওটাকে যে গঠনটা পাওয়া যায়, তাকে বলা হচ্ছে সলিনয়েড। কেমন? বলেছে তড়িৎ পরিবাহী সলিনয়েডে উৎপন্ন মেরুর প্রকৃতি ঠিক করবে কি করে? এইটা ভালো প্রশ্ন। এটা কি করে করব? আমরা তড়িৎ প্রবাহের গতির অভিমুখ দেখে, মানে একটা ধরো সলিনয়েড এরকম গোল 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 করে ঘোরানো আছে, আমি যদি এইভাবে দেখি, আচ্ছা সে তো যাবে কিভাবে? এরকম ভাবে যাচ্ছে, ঘুরে এসে আবার যাচ্ছে, আবার ঘুরে এসে, এরকম ঘুরে 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 যাবে। তাহলে এই ঘুরে ঘোরাটা যদি আমি এইরকম ভাবে করে দিই, তাহলে তোমাদের কি দেখতে মনে হচ্ছে? এই ঘোড়াটা কোন দিকে ঘুরছে? তোমাদের সাপেক্ষে কিন্তু তোমরা যখন আমার এই হাতটাকে ঘুরতে দেখছো, এটা কিন্তু ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ, আর এই দিকে ঘুরলে হয়ে যাচ্ছে ক্লকওয়াইজ। মানে আমি এইভাবে দেখবো, কারেন্টটা এসে যদি এইভাবে ঘুরছে মনে হয়, এখন মানে কি দেখছি? যে এইভাবে যদি ঘুরছে মনে হয়, তাহলে কি হবে? এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। আবার কারেন্টটা যদি এইভাবে ঘুরছে মনে হয়, তাহলে হয়ে যাবে কি? ক্লকওয়াইজ ঘুরছে। বোঝা গেল? তাহলে এই তড়িৎ প্রবাহের গতির অভিমুখ বা তড়িৎ প্রবাহের অভিমুখের উপরে কিন্তু ডিপেন্ড করে মেরুর প্রকৃতি ঠিক করা যায়। এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি হয়? অ্যান্টি ক্লকওয়াইজ হলে হয় নর্থ, আর নর্থ পোল হয়। আর ক্লকওয়াইজ হলে যেটা হয়, সেটা হচ্ছে কি? সাউথ পোল হয়। এটা কিভাবে মনে রাখবে? খুব ইজি। তোমরা একটা অ্যান্টি ক্লকওয়াইজ এঁকে ফেলো, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, এটা জাস্ট জুড়ে দিলে দেখো অনেকটা এন এর মতো লাগছে এরকম। আবার একটা ক্লকওয়াইজটাকে এঁকে ফেলো, ক্লকওয়াইজ ডিরেকশনটাকে যদি এঁকে ফেলো, তাহলে জুড়ে দাও, দেখবে অনেকটা এস এর মতো লাগছে। তো এটা কিন্তু ইজিলি মনে রাখা যায়, তুমি যদি জাস্ট এঁকেও ফেলো, হ্যাঁ, তাহলে কিন্তু হয়ে যাবে তোমার কি? এটা এটা কি হলে ঘড়ির কাঁটার বিপরীতে যদি ঘূর্ণনটা হয়, মানে তড়িৎ প্রবাহের অভিমুখটা হয়, তাহলে সেই প্রান্তে কি হয়? উত্তর মেরু। আর ঘড়ির কাঁটার দিকে যদি হয় বা ক্লকওয়াইজ যদি হয়, তাহলে সেটা হয়ে যাচ্ছে দক্ষিণ মেরু। কেমন? এবার বলেছে বাল্যচক্রের ঘূর্ণন বাড়ানোর দুটি উপায়। বাল্যচক্রের ঘূর্ণন বাড়ানোর দুটি উপায় কি? বাল্যচক্রের ঘূর্ণন অনেক রকম ভাবে বাড়তে পারে। যেমন আমি যদি তড়িৎ প্রবাহ মাত্রা বাড়িয়ে দিই, তাহলে যত বেশি কারেন্ট যাবে তত বেশি বল হবে। কারণ এটা কি ছিল? এটা কি ফ্লেমিং এর বাম হস্ত অনুযায়ী চলে না?
বাল্যচক্রের যে ঘূর্ণনটা, যেটা কোন নিয়ম অনুসারে হয়, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, এটা চৌম্বক ক্ষেত্র, এটা তড়িৎ পরিবাহী মানে তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ পরিবহনের আর এটা হচ্ছে তড়িৎ পরিবহনের দিকটা, এটা হচ্ছে কি পরিবাহীর গতিটা। তাহলে এই তিনটে জিনিসের উপর ডিপেন্ড করে গতিটা তাহলে দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র আর হচ্ছে গতি, মানে গতি বলছি এখানে তড়িৎ প্রবাহ। তাহলে এখন আমি যদি তড়িৎ প্রবাহটা বাড়িয়ে দেই তাহলে কি হবে, তাহলে গতি বেড়ে যাবে। বাল্যচক্রের ঘূর্ণনটা যে কারণে হচ্ছে বলটা, তাহলে বলটা বেড়ে যাবে। আবার যদি যে চুম্বকটা রাখছি, অশ্বক্ষুরাকৃতি যে চুম্বকটা রেখেছি, ওই অশ্বক্ষুরাকৃতি চুম্বকটা যদি চৌম্বক প্রাবল্য বাড়িয়ে, মানে আমি যদি বেশি শক্তিশালী একটা চুম্বক এনে রেখে দিই, তাহলেও কিন্তু তোমার কি হবে, ওটা বেড়ে যাবে। তাহলে দুটি উপায় বলেছে, এক কি করব, আমরা আইটাকে বাড়াবো তড়িৎ প্রবাহ মাত্রা, আর চৌম্বক ক্ষেত্রটাকে বি দিয়ে বলি, ওটাও কিন্তু আমরা বাড়াবো। কেমন? বলেছে ডায়নামোতে কোন শক্তিতে রূপান্তরিত হয়। ডায়নামো কি জিনিস গো? ডায়নামো হচ্ছে মোটরের উল্টোটা, যেখানে আমরা বাইরে থেকে ঘোরাই, সেটা হাত দিয়ে ঘোরাতে পারি, অন্য কোনো পেট্রোল পুড়িয়ে একটা আলাদা যন্ত্র তৈরি করে সেটা দিয়ে ঘোরাতে পারি, যেভাবেই খুশি ঘোরাতে পারি। তো সেটা যে ঘোরাবো, সেটা যখন ঘোরাবো ভেতরে যে এখানে রোটরটা ঘুরবে, তার জন্য আমরা এখানে কি করি, ডায়নামোর দুটো প্রান্ত দিয়ে ডিসি বা সমপ্রবাহী তড়িৎ পাবো। বুঝতে পারলে? তাহলে ফাইনালি কি হলো, তাহলে এটা কি হচ্ছে, যান্ত্রিক শক্তি, মেকানিক্যাল এনার্জি, তাই না? মেকানিক্যাল এনার্জি থেকে আমরা কি পাচ্ছি, মেকানিক্যাল এনার্জি থেকে আমরা কি পাচ্ছি, মেকানিক্যাল এনার্জি থেকে আমরা পাচ্ছি ইলেকট্রিক্যাল এনার্জি, মানে যান্ত্রিক শক্তি থেকে আমরা পাচ্ছি তড়িৎ শক্তি। যান্ত্রিক শক্তি থেকে আমরা পাচ্ছি কি, তড়িৎ শক্তি। কেমন? বেশ। এরপরে কি আছে, বলেছে পরিবাহী রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। পরিবাহী রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? পরিবাহী রোধ কিন্তু অনেকগুলোর উপরে নির্ভর করে। পরিবাহী রোধের ফর্মুলাটা মনে আছে? রোধ নির্ভর করে, এটা হচ্ছে তোমার রো এল বাই এ। তার মানে কি দাঁড়ালো, একটা পরিবাহী তার দৈর্ঘ্য যত বাড়বে তার রোধটাও কিন্তু তত বাড়বে। এবার একটা ধরো একটা সরু, এটা একটা পরিবাহী আর এটা একটা মোটা পরিবাহী। এবার বলো তো কার রোধ বেশি হবে? রোধ কিন্তু এই এর উপরেও ডিপেন্ড করে। রোধ বাড়বে তখনই যখন এটা হয়ে যাবে কম হবে, তাই না? এ যত বাড়বে রোধ কমে যাবে। আর রো মানে হচ্ছে এখানে কি, উপাদান। তাহলে কি কি হলো, আর ডিপেন্ড করে কার উপরে, পরিবাহী রোধের উপরে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রের উপরে, এবং পরিবাহীর যে উপাদানটা, পরিবাহীর উপাদানের উপরে, মানে রোধাঙ্কটা বেসিক্যালি তো উপাদানের উপরে ডিপেন্ড করে, তাই বলা হচ্ছে পরিবাহীর যে উপাদানটা তার উপরেই ডিপেন্ড করে। তাহলে এই যে রো এল এ, এই তিনটে মিলিয়েই তো আমাদের রো তৈরি হচ্ছিল, তাই না? এরপরে বলেছে কি 5 অ্যাম্পিয়ার ফিউজ তার বলতে কি বোঝো? 5 অ্যাম্পিয়ার ফিউজ তার কি? ফিউজ তার হচ্ছে তার উদ্দেশ্যটা কি, যে ওর মধ্যে দিয়ে যদি বেশি প্রবাহ মাত্রার যদি তড়িৎ যায় তাহলে ওটা গলে যাবে। গলে কেন যাবে? কারণ আমরা জানি এইচ সমান কি, এইচ সমান 1/j আই স্কোয়ার আর টি, তাই না? আই স্কোয়ার আর টি। তাহলে এই আইটা যদি বড় হয়, এই আইটা যদি বড় হয় তখন কি হবে, এই হিটটাও বেশি হবে। তাহলে এখানে আইটা যত বেশি বড় হবে তোমার হিটটাও কিন্তু তত বাড়বে, এবং সেটা স্কোয়ার হিসেবে, আই স্কোয়ার আছে যে, এই যে আই স্কোয়ার। তাই সেই জন্য এটাকে মাথায় রাখা হয় যে ফিউজ তার এমনভাবে মানে এই কনসেপ্টের উপরে বেস করে ফিউজ তার বানানো হয়, যে একটু কারেন্ট বেশি যাবে ও হিট হয়ে যাবে। আর ফিউজ তারের বৈশিষ্ট্য কি বলতো, উচ্চ রোধ বিশিষ্ট হয় যাতে তাপ বেশি হয়, আর নিম্ন গলনাঙ্ক, মানে যেটুকু তাপ উৎপন্ন হবে তাতেই যাতে ফট করে গলে যেতে পারে। গলে গেলে কি হবে, ফিউজটা ধরো লেগেছিল, আমি যদি গলে যায় তাহলে কি ডিসকানেক্ট হয়ে গেল। তাহলে কখনো যদি বেশি তড়িৎ প্রবাহ মাত্রা চলে যায়, আমাদের গৃহস্থালীর বর্তনীতে যে যন্ত্রাংশগুলো রয়েছে সেগুলো কিন্তু ঠিকঠাক থেকে যাবে, বেঁচে যাবে, তাই না? তো সেইটা ছিল আমাদের ফিউজ তার অ্যাকচুয়ালি ব্যবহার করার উদ্দেশ্য, তোমরা সকলেই জানো, এবং এটাকে আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করি যাতে কারেন্টটা সবসময় ফিক্স থাকে, ম্যাক্সিমাম থাকে। তো 5 অ্যাম্পিয়ার ফিউজ তার বলতে কি বোঝায়? 5 অ্যাম্পিয়ার ফিউজ তার বলতে এটা বোঝায় যে কোনো ওই ফিউজ তারটি হচ্ছে সর্বাধিক 5 অ্যাম্পিয়ারের তড়িৎ প্রবাহ মাত্রা সহ্য করতে পারে, বা ওই ফিউজ তারটি সর্বাধিক 5 অ্যাম্পিয়ারের তড়িৎ প্রবাহ পরিবহন করতে সক্ষম। ওই 5 অ্যাম্পিয়ারের থেকে বেশি তড়িৎ প্রবাহের জন্য জুলের তাপীয় সূত্র অনুসারে বা জুলের তাপীয় ফল অনুসারে উষ্ণতা বৃদ্ধি হয়, এবং সেই উষ্ণতায় তোমার কি হয়, ফিউজ তারটা গলে যায়, গলে গিয়ে বর্তনীর সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এইটা হচ্ছে তোমাদের কমপ্লিট অ্যান্সার। কেমন? এরপরে কি বলেছে,
এরপরে বলেছে যে বাল্যচক্র যে নিয়ম মেনে চলে সেটি বিবৃত করো। কি বলেছে? এই যে আমি বলি বাল্যচক্র মানে এরকম চলে আসবে, এটা কি? এখানে হচ্ছে বিদেশ স্যারের বাম হাত, কিন্তু রুলটা হচ্ছে কিন্তু ফ্লেমিং এর বাম হাত, তাই না? এখানে বিদেশ স্যারের বাম হাত বলে আবার পরীক্ষায় লিখে এসো না যে বিদেশ স্যারের তর্জনী হচ্ছে এরকম, এটা হলে এরকম লিখে এসো না, ভুল হয়ে যাবে। ফ্লেমিং এর বাম হস্ত নিয়মটা হচ্ছে কি, তর্জনীটাকে, মধ্যমাটাকে আর বৃদ্ধাঙ্গুষ্ঠকে, এই দেখো এখানে কি হচ্ছে, তর্জনী আর বৃদ্ধাঙ্গুষ্ঠ একে অপরের সমকোণ, এখানে কি তর্জনী আর মধ্যমা একে অপরের সমকোণ, এটা কি বৃদ্ধাঙ্গুষ্ঠ আর এটা একে অপরের সমকোণে আছে। তাহলে বাম হাতের তর্জনী, মধ্যমা আর বৃদ্ধাঙ্গুষ্ঠকে একে অপরের সমকোণে প্রসারিত করলে তর্জনী যদি চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে, মধ্যমা যদি তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ কি নির্দেশ করবে? বৃদ্ধাঙ্গুষ্ঠ নির্দেশ করে তোমার পরিবাহীর উপর প্রযুক্ত বল অথবা বলের অভিমুখ অথবা পরিবাহীর গতির অভিমুখ। ঠিক আছে, এইটা ছিল ফ্লেমিং এর যে বিবৃতিটা, ফ্লেমিং এর বাম হস্তের নিয়মটা। বাল্যচক্রের ঘূর্ণন বেগ বৃদ্ধি করার জন্য দুটো উপায়, এক্ষুনি আমি বললাম যে আমাকে অশ্বক্ষুরাকৃতি চুম্বক যেটা ব্যবহার করি, তাহলে সেইটাকে তার চৌম্বক ক্ষেত্রে যে মানে চৌম্বক শক্তি, চৌম্বক শক্তিটা যেটা, সেটা আমাকে বাড়াতে হবে। আর আমাদের ব্যাটারি থেকে, তড়িৎ উৎস থেকে যে আমরা তড়িৎ প্রবাহ মাত্রা পাঠাচ্ছি, তাহলে আমরা তড়িৎ প্রবাহ মাত্রাটাও বাড়াতে পারি। ওই দুটোর মধ্যে যে কোনো একটা করলেই হবে। সরি, যে কোনো একটা করলে না, আমরা দুটোও করতে পারি। ওখানে বৃদ্ধি করার উপায় বলতে তোমরা দুটোই লিখবে। হ্যাঁ, আরো উপায় আছে কিন্তু সেগুলো তোমাদের আলোচ্য বিষয় নয়, তাও আমি বলে দিই, মানে তোমরা জাস্ট এমনি ইন্টারেস্ট পাবে বললে। দেখো বাল্যচক্র কি হয় বলো তো, বাল্যচক্রটা তো এইরকম ভাবে, বাল্যচক্রের যে নিচের কাঁটাটা এইভাবে তো পারদ পাত্রের উপর ডুবে থাকে, তার মানে শুধুমাত্র এই যে পোর্শনটা, এই পোর্শনটা দিয়ে হচ্ছে কি তড়িৎ পরিবহন হচ্ছে। এখন আমি যদি পারদ পাত্রটাকে যদি আরেকটু গভীর করি, তাহলে পুরো এই পোর্শনটা কি তড়িৎ পরিবহন করবে, তখনও কিন্তু অটোমেটিক্যালি তড়িৎ পরিবহন বেশি হবে। তাই যদি এটা বলা যায় যে পারদ যে তলটা আছে বা পারদ পাত্রটা আছে, তার গভীরতা যদি বাড়ানো যায় তাহলেও হয়। কিন্তু এগুলো তোমাদের দেওয়ার দরকার নেই যখন এগুলো বলবে, কারণ এগুলো হচ্ছে খুব হালকা, মানে এগুলো অতটা ইম্পর্টেন্স দেওয়া হয় না এই পয়েন্টগুলোকে। মেন পয়েন্ট হচ্ছে ওইটা, তড়িৎ প্রবাহ মাত্রা বাড়াবো, আর হচ্ছে চৌম্বক ক্ষেত্রের যে শক্তিটা বা চৌম্বক বলটা যেটা, চৌম্বক শক্তি যেটা, ওইটাকে বাড়াবো। কেমন? এরপর বলেছে কি, কোষের অভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। কোষের অভ্যন্তরীণ রোধ বলতে এটা ধরো একটা কোষ, এখানে আমার একটা তড়িৎদ্বার আছে, এখানে আরো একটা তড়িৎদ্বার আছে, আর তড়িৎদ্বার দুটো ধরো এইটা এই অবস্থা অব্দি ডুবে আছে। এরা অনেকগুলোর উপর ডিপেন্ড করে কতটা ডুবে আছে, তার নিমজ্জিত অংশের যে ক্ষেত্রফল, নিমজ্জিত অংশের যে ক্ষেত্রফল তার উপরে ডিপেন্ড করবে। এই ক্ষেত্রফল যত বেশি হবে তত রোধ কম হবে। তারপরে এই যে মধ্যে দূরত্ব, এদের মধ্যে দূরত্ব যত কম হবে তত কিন্তু আমাদের এই আভ্যন্তরীণ রোধটা কম হবে, কারণ যত দূরত্ব হবে আয়নগুলোকে যেতে কষ্ট করতে, আয়ন, এটা কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। বহির্বর্তনীতে তড়িৎ পরিবহন করে কে? মুক্ত ইলেকট্রন। আর কোষের মধ্যে কে তড়িৎ পরিবহন করে? আয়ন। সেখানে কিন্তু মুক্ত ইলেকট্রন থাকে না, সেখানে এই তড়িৎ বিশ্লেষের যে আয়নগুলো আছে তারাই কিন্তু তড়িৎ পরিবহন করে, এটা তোমরা ভুলে যেও না। কেমন? তোমরা অনেকে অভ্যেসবশত বলে দিতে পারো তড়িৎ কোষের ভেতরে কে পরিবহন করে? না, আয়ন না, সরি আয়নটাই ঠিক, মুক্ত ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন না, এখানে হচ্ছে আয়নটা হবে। কেমন? তো এটা গেল। আরো একটা ছিল কি, আরো একটা ছিল টেম্পারেচার। টেম্পারেচার হচ্ছে কত ডিগ্রি টেম্পারেচার, কত ডিগ্রি টেম্পারেচার তার উপরে কিন্তু ডিপেন্ড করবে এটা। কেন? যত বেশি টেম্পারেচার হবে বা যত কম টেম্পারেচার হবে সেই অনুযায়ী কিন্তু ওই তড়িৎ বিশ্লেষের মধ্যবর্তী যে কণাগুলির যে কম্পনটা বেড়ে যাবে কমে যাবে, তার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের রোধটাও বাড়বে কমবে। তাহলে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তোমার হচ্ছে তাহলে কি, তোমার তড়িৎ বিশ্লেষের উষ্ণতা, তড়িৎ বিশ্লেষের নিজের একটা প্রকৃতি থাকে, তাহলে তড়িৎ বিশ্লেষের প্রকৃতি, তারপরে হচ্ছে তড়িৎদ্বয়ের নিমজ্জিত অংশের ক্ষেত্রফল এবং তাদের মধ্যবর্তী দূরত্ব, এই চারটে জিনিসের উপরে কিন্তু নির্ভর করে। এরপর কি বলেছে, কোন কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে কি বোঝো? 1.5 ভোল্ট। তড়িৎচালক বল কি বলতো? তড়িৎচালক বল বলতে কোন কোষের ঋণাত্মক মেরু, মানে এইটা তো একটা ধরো কোষ, এটাই ধরো কোষ, এটা আমার ধরো নেগেটিভ, এটা ধরো পজিটিভ, তাহলে এই কোষের মধ্যে, হ্যাঁ বহির্বর্তনীতে নয়, কোষের মধ্যে কোনো কোষের ঋণাত্মক তড়িৎদ্বার থেকে কোষের মধ্যে দিয়ে কোষের ধনাত্মক তড়িৎদ্বারে একক আধান আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে কি বলা হয়? তড়িৎচালক বল। আর এখানে তড়িৎচালক বলের ভ্যালু দিয়ে দিয়েছে, দিয়ে বলছে এটা বলতে কি বোঝে, তার মানে বোঝায় এই কোষটি ঋণাত্মক মেরু থেকে
একক আধানকে কোষের মধ্যে দিয়ে ধনাত্মক মেরুতে নিয়ে যেতে আমাদের যে কার্যটা হয়, কার্যটা হচ্ছে কত? 1.5 জুল। ঠিক আছে? কেন বলবে স্যার এটা এই জিনিসটা কেমন হয় না, বুঝতে পারলাম না। এটা খুব ইজি। ডব্লিউ সমান কি জানি? ভি ইন্টু কিউ। ভিটা কত? 1.5 ভোল্ট তো, আর কিউটা কত? আমরা তো একক আধান বলে দিয়েছি, তাহলে কি হবে? 1 জুল হবে না? ভোল্ট কুলম তো, জুল হবে। সেই হিসেবে সরি 1.5 হবে, এটা একটু ভুল হয়ে গেল, এটা 1.5 হবে। তাহলে বোঝা গেল কেন বললাম? একক আধান বলে দিয়েছি, তাহলে ওই কোষের ঋণাত্মক তড়িৎদ্বার থেকে একক আধানকে কোষের মধ্যে দিয়ে ধনাত্মক তড়িৎদ্বারে আনতে 1.5 জুল কৃতকার্য সম্পন্ন হয়। ক্লিয়ার? বোঝা গেছে আশা করি। বেশ, এরপরে কি আছে? ও, এরপরে আর নেই। তো তোমাদের অনেকক্ষণ ক্লাস নিলাম আমি, কেমন লাগলো তোমরা জানিও। থ্যাংক ইউ সকলকে যারা দেখছো শেষ অবধি, এখনো অবধি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ এটা আমার প্রথম রেকর্ডেড ক্লাস। তোমরা আমাকে এতটা সাথ দিলে। কেমন লাগলো ক্লাসটা জানিও কমেন্ট সেকশানে। বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো, কারণ আমরা এইরকম অনেক ভিডিও আরো ভবিষ্যতে আনবো। অলরেডি 1-2 আজকে করে ফেললাম, এরপরে 3-4 করবো, সেটা খুব তাড়াতাড়ি আমি নিয়ে চলে আসবো। আর সকলে খুব ভালো করে পড়াশুনো করো, কারণ মাধ্যমিক পরীক্ষা কিন্তু খুব কাছে চলে এসছে। হ্যাঁ, তোমাদের খুব কাছে চলে এসছে। আর কেউ যদি পরে জয়েন করেছিলে তাদের জন্য আবার বলে দিই, আমাদের সমস্ত এরকম যে ক্লাসগুলো হয় সেগুলো কিন্তু আমাদের সবকিছু এই বং মিস্ট্রি অ্যাপটাই কিন্তু দেওয়া হয়। হ্যাঁ, এই বং মিস্ট্রি অ্যাপে এরকম দেখতে, এই অ্যাপে কিন্তু আমাদের সমস্ত আপডেট দেওয়া হয়। তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করো, বা যাদের টেলিগ্রাম থাকলে এইরকম চ্যানেল একটা আছে, এটা লিখবে বং মিস্ট্রি স্কুল বলে, এই চ্যানেলটায় তোমরা সমস্ত আপডেট পেয়ে যাবে। তো এটা তোমরা করো। আর অ্যাপে ঢুকলে দেখবে এখানে যে আমি আগে দেখিয়েছিলাম, আবার দেখাচ্ছি, যে কমিউনিটি বলে একটা সেকশন থাকবে। তারপরে ওখানে ঢুকলে দেখবে যে ফ্রি ক্লাস 10 স্টুডেন্টস গ্রুপ বলে একটা গ্রুপ থাকবে, ওইটাই জয়েন করে দেও। ওইখানে জয়েন করলে আমাদের ক্লাসের পিডিএফ বা আমাদের ক্লাসের শিডিউল, কখন কি হবে না হবে, লাইভের শিডিউল সবটাই কিন্তু আমরা ওই অ্যাপে নোটিফিকেশান দিই। কেমন? তাহলে তোমরা ভালো করে পড়াশোনা করো, আর খুব ভালো করে পড়াশোনা করো। দেখা হবে আবার কোনো একটা নতুন ভিডিওতে। আপাতত আজকের মতো টাটা।